আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই ভালো আছি। আমরা হচ্ছে আজকে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং তুকুর ক্লাস রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় ৩ পরিমাণগত রসায়ন অর্থাৎ C1 যেটা আমরা অফলাইনে পাবো সেই লেকচারটা পড়ব। সো চলো আমরা শুরু করি। ঠিক আছে? সো আমরা এই জায়গাটায় যেটা করব আর কি, আমরা এখানে একটু স্পেশাল টাইপের কিছু প্রশ্নগুলো সলভ করব ইনশাআল্লাহ। সো দেখো ফার্স্টে আমাদের প্রশ্নটা কি বলা আছে, জারণ বিজারণ সমতা ও গাণিতিক সমস্যাবলী যেটা আছে সেটা। ঠিক আছে, এখানে নর্মালি আমাদের যখন জারণ বিজারণ সমতাগুলো পড়ি আমরা, তখন তোমাদের কি মনে আছে কিনা জানি না, মাধ্যমগুলো কিন্তু অম্লীয় মাধ্যম থাকে, খেয়াল করে দেখছিলা? এখন এই জায়গাটায় দেখো তো এটাকে অম্লীয় মাধ্যম না ক্ষারীয় মাধ্যম। সো তুমি দেখো এখানে কিন্তু চলে আসলে ক্ষারীয় মাধ্যমে, তাহলে তোমাকে ফার্স্টেই একটু সাবধানে চিন্তা ভাবনা করতে হবে, এখানে কিন্তু অম্লীয় মাধ্যমের চিন্তা ভাবনা আনা যাবে না। ওকে, সো এখানে কারা কারা আছে, K2C2O4 পটাশিয়াম অক্সালেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে আমরা দর্শকায়নটা আগেই বাদ দিয়ে দিই, তাহলে C2O4 এটা হচ্ছে 2- এটা আছে এইখানে। সো এটা কনভার্ট হবে একটা কিছুতে, আবার এখানে দেখো MnO4- আছে, ওইটাও কি হবে, একটা কিছুতে কনভার্ট হবে। কারণ আমরা কি জানি, জারক আর বিজারকের বিক্রিয়া। সো জারক ইলেকট্রন গ্রহণ করবে, বিজারক কি করবে, ইলেকট্রন দান করবে, তাই না? তাহলে এইখানে আমরা এটা লিখে ফেলি MnO4-। আচ্ছা, সো আমি এটা লিখে ফেললাম। এখন তোমরা যদি একটু খেয়াল করে দেখো, MnO4- ক্ষারীয় মাধ্যমে বেসিক্যালি কনভার্ট হবে কিসে, MnO2-তে, তোমরা এটা জানো। আচ্ছা, এবার একটু জারণ মানগুলো বের করে ফেলি। তোমরা দেখো তো ভাইয়া, ম্যাঙ্গানিজের এখানে জারণ মান কত ভাইয়া, এখানে হচ্ছে 4। এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত ভাইয়া, এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে 7। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এখন জারণ মানের পরিবর্তন কত হয়েছে ভাইয়া, জারণ মানের পরিবর্তন এখানে হয়েছে 3, বাইরে গেছে না কমে গেছে? দেখো 7 থেকে 4 হয়েছে, তাহলে কমে গেছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এটা কি করছে ভাইয়া, 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, সো আমরা জারণ সংখ্যার পরিবর্তন হিসাব করে কয় মোল ইলেকট্রন গ্রহণ করবে সেটা বের করে ফেললাম। আর এখানে কেন 3 মোলই আসছে সেটা বের করছি, আশা করি বুঝছো। আর বাকি এইখানে এখন সংখ্যা মিলাইতে হবে, এখানে ম্যাঙ্গানিজ আছে একটা, এখানে ম্যাঙ্গানিজ আছে একটা। এবার একটু খেয়াল করো, ম্যাঙ্গানিজ এখানে কয়টা আছে, 4টা। সরি, অক্সিজেন আছে এখানে 4টা, ম্যাঙ্গানিজ তো মিলে আছে, অক্সিজেন আছে 4টা, অক্সিজেন এই পাশে আছে 2টা, মিলে নাই কয়টা, একটু চিন্তা করো তো, মিলে নাই কয়টা, 2টা। দেখো ভাইরা, যারা বুঝতেছো না আর কি, তাদের জন্য বলি, এখানে অক্সিজেন 4টা, এখানে 2টা, এই পাশে 2টা বেশি আছে, মিলে নাই। মনে রাখবা, যেই পাশে অক্সিজেন বেশি আছে, যেই পাশে অক্সিজেন বেশি আছে, আবারও কথাটা বলতেছি, যেই পাশে অক্সিজেন বেশি আছে সেই পাশে যতটা বেশি, কয়টা বেশি, 2টা, ততটা পানি দিব। তাহলে 2H2O দিয়ে দিব। এই যে, তার মানে জয়টা পানি, মানে জয়টা অক্সিজেন বেশি ছিল, 2টা অক্সিজেন বেশি ছিল, তাই 2 মোল পানি দিছি এই পাশে। যেই পাশে অক্সিজেন বেশি, যতটা বেশি ঠিক তত মোল পানি। এইটা পানি দিছি 2 মোল, তাহলে এটার ডাবল মোল OH- এই পাশে দিব। তাহলে এইটার ডাবল মোল OH- এই পাশে দিব, তাহলে এটা 4OH-। এখন দেখো এটা মিলে গেছে, একটু খেয়াল করে দেখতে পারো ভাইরা, MnO2 হয়েছে, এখানে অক্সিজেন ছিল 4টা, এখানে ছিল 2টা, এই পাশে 2টা বেশি ছিল, যতটা অক্সিজেন যেই পাশে বেশি সেই পাশে তত মোল পানি, যত মোল পানি তার ডাবল মোল OH-। এবার একটু মিলাই দেখো, হাইড্রোজেন আছে 4টা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন এখানে 2টা আর 4টা 6টা, এখানে 2 আর 4-এ 6, মিলে গেছে। জারণ সংখ্যার পরিবর্তন শেষ, পরমাণুর সংখ্যা সহ সব কিছু মিলে গেছে। নাও C2O4 2-, এটাকে যদি তুমি চিন্তা করো, এটা কিসে কনভার্ট হবে ভাইয়া, এটা তুমি যখন লিখবা এটা কনভার্ট হবে হচ্ছে CO3 2-এ। ঠিক আছে, নর্মালি কিন্তু হচ্ছে, একটু খেয়াল রাখবা, এই যে আমি যদি একটু লিখি C2O4, এটা কিন্তু অম্লীয় মাধ্যমে একরকম আচরণ করবে, আবার ক্ষারীয় মাধ্যমে আরেক রকম আচরণ করবে, খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, C2O4 অক্সালেট যেটা 2-, সো এটা যেটা হবে অম্লীয় মাধ্যমে বেসিক্যালি 2CO2-তে কনভার্ট হয়, এটা অম্লীয় মাধ্যমে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাসিডিক মিডিয়ামে তুমি যখন চিন্তা করতেছো তখন তোমার এই চিন্তা ভাবনাটা করতে হবে, এটা অ্যাসিডিক মিডিয়ামে। আর যদি তুমি ক্ষারীয় মাধ্যমে চিন্তা করো, তাহলে এখানে কি আসবে, CO3, তারপরে এখানে কি আসবে 2-, তাহলে এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে। ঠিক আছে, সো এটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। ওকে, সো এইবার আমরা একটু আগাই, খেয়াল করে দেখো, আমাদের মিলাইতে হবে। সো ফার্স্টে এখানে কার্বন আছে 2টা, কার্বন লেখছো একটা, তাহলে এখন কি করবা ফার্স্টে, সো কার্বন মিলাই দাও ভাইয়া, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ওকে, কার্বন 2টা হয়ে গেছে। এখন আমরা একটু জারণ মানগুলো বের করি, চলো। সো আমরা যদি এইখানে কার্বনের জারণ মান বের করি, আমরা কি দেখতেছি, কার্বনের জারণ মান এটা হচ্ছে 2x - 8 = -2, তাহলে 2x = +6, x হচ্ছে +3, তাহলে এইখানে কার্বনের জারণ মান হচ্ছে +3 আপাতত। এটা বোঝার খুবই সহজ, 2x - 8 = -2, তাহলে +6, 2 দিয়ে ভাগ করলে 3 হয়েছে। এইখানে x - 6 = -2, তাহলে x ইকুয়াল কত আসবে, x - 6 = -2, তাহলে +4, তাহলে এইখানে কার্বনের জারণ মান আসবে +4। আচ্ছা, এবার তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, জারণ মানের পরিবর্তন কতটুকু হয়েছে, 3 থেকে 4, তাহলে বাড়ছে না কমছে, বাড়ছে, তাহলে ইলেকট্রন ছাড়ছে। তাহলে কয়টা ছাড়বে ভাইয়া, এখানে 3 থেকে যদি 4 হয়, তাহলে ইলেকট্রন যদি ছাড়ে কয়টা ছাড়বে, একটা ছাড়বে, মানে 1 মোল। এখন দেখো, একজনের জন্য পরিবর্তন 1 হয়েছে, তাহলে এখানে তো কার্বন আছে 2টা, তাহলে 2 জনের জন্য পরিবর্তন কত হবে, 2, তাহলে এইখানে সে ইলেকট্রন ছাড়বে কয় মোল ভাইয়া, এখানে ছাড়বে হচ্ছে 2 মোল, তার মানে এইখানে 2 মোল ইলেকট্রন লিখে ফেললাম।
ওকে, ইলেকট্রন মিলাই ফেললাম, কার্বন মিলে গেল, রইল বাকি অক্সিজেন। এখন শুধু অক্সিজেন মিলাইতে হবে। সো অক্সিজেন এই পাশে আছে 4টা আর এই পাশে আছে 3 দুগুণা 6টা। খেয়াল করো, তাহলে আমি তোমাদেরকে শিখাইছিলাম যেই পাশে অক্সিজেন বেশি তার যতটা বেশি সেই পাশে সমমূল পানি দিতে হয়। তাহলে এই পাশে আছে 6টা, এই পাশে আছে 4টা, এই পাশে 2টা বেশি, তাহলে এই পাশে 2H2O দিব, এটা ডাবল মোল OH মাইনাস এই পাশে দিয়ে দিব, তাহলে এইখানে দিয়ে দিব 4OH মাইনাস। এটা দেখি তো মিলছে কিনা ভেড়া। হাইড্রোজেন আছে 4টা, হাইড্রোজেন আছে 4টা, অক্সিজেন আছে 4 4 8, এনে আছে 3 দুগুণা 6 আর এদিকে 2 8। তাহলে দেখো বাকি সব কিছুই কিন্তু এখন কি হয়ে গেছে, মিলে গেছে, সব মিলে গেছে, বিশ্বাস করো এখানে সব মিলে গেছে। এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া ইলেকট্রন তো তুমি লিখে ফেলছো, কোনটা জারণ কোনটা বিজারণ এটাও তুমি জানো। এটা হচ্ছে জারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এটা জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। আমরা যখন সমতা করতে যাই তখন কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রনগুলোও কি করতে হয়, মিলাইতে হয়। সো এখন কাজ হচ্ছে ভাইয়া ইলেকট্রনগুলো মিলাইতে হবে। তাহলে এখন আমরা কি করব, এগুলাকে একটু ইকুয়েশনে ফালাই দিব। এটা একটা ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন, ঠিক আছে। ধরো দুইটা ইকুয়েশন পেয়ে গেলা তুমি, ঠিক আছে। সো আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম আর এটাকে ধরো আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন ইলেকট্রন মিলাইতে হবে, এটা 2টা ইলেকট্রন ছাড়ছে, এটা 3টা ইলেকট্রন নিছে, তাহলে কি করবা, তাহলে তুমি বলবা এখন 1 যেটা আছে 1 এর সাথে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, তারপর এখানে কি করবা, যোগ করবা, তারপর 2 এর সাথে তুমি কত দিয়ে মাল্টিপ্লাই করবা, ভাই 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, তারপর এখানে কি করতে হবে ভাই, এটাকে যোগ করতে হবে, ঠিক আছে। বলে লিখছি 2 এর সাথে তুমি কত দিয়ে মাল্টিপ্লাই করবা, 2 এর সাথে তুমি বেসিক্যালি 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, কারণ 3 তো আসেই অলরেডি। এই যে দেখো ভাই মিলে গেছে। সো এখন আমরা যদি মিলাই ফেলি এটা কি হবে, 3 দুগুণা 6, ঠিক আছে, আর এটার সাথে 3 দুগুণা 6, ঠিক আছে। হ্যাঁ চলো করে ফেলি, এটাকে 3 দিয়ে গুণ করতেছি, তাহলে এখানে কি আসবে 12OH মাইনাস প্লাস 3C2O4, এটা হচ্ছে 2 মাইনাস, এটা কিন্তু ভাইয়া 3 দিয়ে গুণ করতেছি, ভালো করে খেয়াল রাখো। তাহলে এখানে এটা হয়ে যাবে 6CO3 2 মাইনাস, 3 দিয়ে গুণ করতেছি, তাহলে 6 ইলেকট্রন প্লাস 6H2O। এবার এটাকে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে কি করব 2 দিয়ে গুণ, তাহলে এখানে হবে হচ্ছে তোমার 4H2O, এখানে হবে হচ্ছে 2 দিয়ে গুণ করতেছো, তাহলে 4H2O, তারপর এখানে হবে 2MnO4 মাইনাস প্লাস 6 ইলেকট্রন, যোগ করে দিই, তারপর এখানে কি পাবো ভাইয়া 2MnO2 প্লাস এটা হয়ে যাবে 8OH মাইনাস, 2 দিয়ে কিন্তু গুণ করছি পরেরটারে, হ্যাঁ পরেরটারে 2 দিয়ে গুণ করছি। তাহলে আমরা যদি এখন এই সবগুলা যোগ করে দিই তাহলেই কিন্তু আমার সমতা ডান, টেস্ট হয়ে গেছে ভাইয়া। দেখো এখন জাস্ট যোগ করবো, সিম্পল যোগ, একটু সাবধানে করব, খেয়াল করে দেখো, এই পাশে আছে আমার 8টা, এই পাশে আছে 12টা, তাহলে থাকবে কয়টা, 4টা, তাহলে এই পাশে থাকবে 4OH মাইনাস, লিখে ফেললাম ভাইয়া, ক্ষারীয় মাধ্যম। ওকে, OH মাইনাসের ব্যাপার স্যাপার শেষ। এই পাশে পানি আছে 4টা, এই পাশে আছে 6টা, তাহলে পানি এখানে কয়টা লিখবা, পানি এই পাশে কয়টা লিখবা ভাই, এখানে পানি লিখবো হচ্ছে 2টা, তাহলে 2H2O লিখে ফেলবো, মানে কাটাকাটি করে ফেলছি, 6টা আর এদিকে 4টা, তাহলে 2টা থাকবে, এদিকে 12টা 8টা, তাহলে এদিকে 4টা থাকবে, বাকিগুলো লিখে ফেলি চলো। এই 6 ইলেকট্রন কিন্তু কাটাকাটি যাবে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 3C2O4 2 মাইনাস প্লাস 2MnO4 মাইনাস, এটা হয়ে গেছে ভাইয়া, দেখো এই পাশটা হয়ে গেছে। তারপর এখানে কি লিখবো ভাইয়া, OH মাইনাসের হিসাব কিতাব কিন্তু আগেই শেষ, তাহলে এখানে হবে 6CO3, এটা হবে 2 মাইনাস প্লাস এইখানে হবে হচ্ছে 2MnO2। ওকে, সো পুরোপুরি আমার হয়ে গেছে। তুমি চাইলে এখন মিলাই দেখতে পারো, হাইড্রোজেন আছে 4টা, হাইড্রোজেন 4টা, ম্যাঙ্গানিজ 2টা, ম্যাঙ্গানিজ 2টা, সব মিলে গেছে এবং পুরো সমতাটাই আমাদের ডান। সো ব্যালেন্সিং এটা আমাদের ডান। পরীক্ষায় কিন্তু ভাইয়া ব্যালেন্সিং আসবে, সো মাধ্যমটা ভালো করে খেয়াল করতে হবে। এখানে ক্ষারীয় মাধ্যম বলা ছিল, তাই আমি ক্ষারীয় মাধ্যমে সমতাটা করছি আর কি, ঠিক আছে। সো চলো আমরা আরেকটু আগে, এবার দেখো কি বলা হয়েছে, এইটাও দেখো ক্ষারীয় মাধ্যমে সমতা করতে বলা হয়েছে, খেয়াল করছো ভাইরা, এটাও কি মাধ্যমে করতে বলা হয়েছে, ক্ষারীয় মাধ্যমে। সো আমরা এটা কীভাবে করবো খেয়াল করো ভাইরা, তোমাকে একটা সুবিধা হচ্ছে কি, এখানে দেখো ফাইনাল অবস্থাটা বলা আছে, তো আমরা যেটা করবো আর কি, এখানে দর্শকায়ন সহ সব কিছুই বলা আছে, তাহলে একটু খেয়াল করো, MnO4 মাইনাস ফার্স্ট এটা দিলাম, তারপর ফাইনাল অবস্থাটা এখানে এটা দেওয়া আছে, তাহলে ফাইনাল অবস্থাটা এখানে লিখে ফেলি, এটা দেওয়া আছে হচ্ছে MnO2। ওকে চমৎকার, জারণ মানগুলো বের করে ফেলি ভাইয়া, ম্যাঙ্গানিজের এখানে জারণ মান হচ্ছে +4, এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7, তাহলে সে কী করছে ভাইয়া, 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে। এবার একটু মিলাই, ম্যাঙ্গানিজ একটা, অক্সিজেন এই পাশে 4টা, এই পাশে অক্সিজেন 2টা, এই পাশে অক্সিজেন 2টা বেশি, যেই পাশে অক্সিজেন বেশি সেই পাশে কি জানি করতে হয় ভাই, যতটা বেশি তত মোল পানি দিয়ে দিতে হয়, তাহলে 2H2O, যত মোল পানি অ্যাড করছো তার ডাবল মোল OH মাইনাস তার এই পাশে দিতে হয়, তাহলে 4OH মাইনাস, শেষ ভাইয়া হয়ে গেছে। তুমি চাইলে একটু দেখতে পারো ভাইয়া, হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2 আর 4 এ 6, এনে 4 আর 2 এ 6 মিলে গেছে। এটা অলরেডি আমরা একটু আগেও দেখছিলাম ভাইয়া, ঠিক আছে, MnO4 মাইনাসের ক্ষারীয় মাধ্যমে যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা দেখছিলাম, ঠিক আছে। আচ্ছা
এবার আমরা যদি আরেকটা একটু করি এখানে ভাইয়া, আরেকটা একটু করি, দেখো NO2 মাইনাস, এটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা ইলেকট্রন ছাড়বে, বুঝাই যাচ্ছে। তাহলে NO2 মাইনাস, ঠিক আছে। সো এটা কিসে পরিণত হয়েছে আগে একটু দেখো, NO3 মাইনাসে পরিণত হয়েছে, NO3 মাইনাসে পরিণত হয়েছে। সো আমরা একটা কাজ করি না, চলো না, এইখানে অক্সিজেন কয়টা ভাইয়া, অক্সিজেন আছে 2টা, এখানে অক্সিজেন 3টা, এই পাশে একটা বেশি, তাহলে 1 মোল পানি লিখে ফেলবো। যত মোল পানি লিখছো তার ডাবল মোল OH মাইনাস কি দিবা, এই পাশে দিবা, তাহলে 2OH মাইনাস, দেখো দিয়ে দিলাম। এখন ভাইয়া অক্সিজেন মিলে গেছে, দেখো এনে 3 আর 1 4, এনে 2 আর 2 4, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, দেখো সব মিলে গেছে। ওকে, এখন শুধু খালি ইলেকট্রনগুলো বসাবো। নাইট্রোজেনের এখানে জারণ মান কত, x - 6 = -1, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান হবে +5, নাইট্রোজেনের জারণ মান কত হবে এখানে +5। আর এখানে যদি চিন্তা করো x - 4 -1, তাহলে হচ্ছে +3, তাহলে এইখানে আসবে হচ্ছে +3। তাহলে এইখানে সে কি করবে ভাইয়া, কয়টা ইলেকট্রন ছাড়বে, সে এখানে কিন্তু 2 মোল ইলেকট্রন ছাড়বে। তাহলে 2 মোল ইলেকট্রন ছাড়বে, এই কথাটার মানে হচ্ছে এটা কিন্তু এই পাশে লেখা উচিত না, এটা ওই পাশে লেখা উচিত। তাহলে এখানে কি করব ভাইয়া, আমরা 2 মোল ইলেকট্রন দিয়ে দিব, তাহলে এটাও শেষ। এখন আমরা এগুলোকে কি করব, জাস্ট সিম্পলি নাম্বার করে রাখবো। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। কত দিয়ে গুণ করব এখন ভাইয়া, এখন ইলেকট্রন ব্যালেন্স করার জন্য যা যা লাগে তা করব। সো এটারে আমরা 3 দিয়ে গুণ করব, এটারে 2 দিয়ে গুণ করব, তাইলেই আমার বিক্রিয়ার সমতা ডান। সো চলো করে ফেলি ভাইয়ারা। সো এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে এখন আমরা 2 দিয়ে গুণ করে ফেলি, চলো। এটাকে কত দিয়ে গুণ করবো ভাইয়া, এই পুরা ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর এই পুরা ইকুয়েশনটাকে কত দিয়ে গুণ করতে হবে ভাইয়া, 3 দিয়ে গুণ করতে হবে। আর একটা টেকনিক আছে, লসাগু নিতে হয় আর কি, 2 আর 3 এর লসাগু, সো এটা দিয়ে করলেই হয়ে যাবে, ঠিক আছে। সো চলো করে ফেলি। এখানে যদি করো 2 দিয়ে গুণ, তাহলে এটা আসবে 4H2O, তারপর এইখানে আসবে 2MnO4 মাইনাস প্লাস 6 ইলেকট্রন, ঠিক আছে ভাইরা। ওকে, তো এখানে যদি দাও, এখানে 2 দিয়ে গুণ করতেছো, তাহলে এইখানে হচ্ছে 2MnO2 প্লাস এইখানে হয়ে যাবে 8OH মাইনাস। সো নিচেরটাকে এবার হচ্ছে তুমি 3 দিয়ে গুণ করবা, তাহলে এখানে এটা হয়ে যাবে 6OH মাইনাস প্লাস 3NO2, এটা মাইনাস, তারপর এখানে অ্যারো সাইন, এখানে আসবে হচ্ছে 3NO3, এটা মাইনাস, 3 দিয়ে গুণ করতেছো, তাহলে 3H2O প্লাস এইখানে হবে 6 ইলেকট্রন। তাহলে এইখানে তুমি যদি এটাকে যোগ করো, তাহলে দেখবা পুরা সেটআপটা হয়ে গেছে। দেখো ভাইয়া আমার অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। সো এখন তুমি যদি যোগ করো, জাস্ট সিম্পলি 6টা ইলেকট্রন কাটাকাটি যাবে। তাহলে এখন তুমি একটু দেখো ভাইরা, আচ্ছা এখানে 6টা আছে, OH মাইনাস ওই পাশে 8টা আছে, তাহলে এই পাশে কয়টা থাকবে আগে লিখে ফেলি। এই পাশে থাকবে 2টা OH মাইনাস, পানি একটু গুণ, এই পাশে 3টা আছে, এই পাশে 4টা আছে, তাহলে পানি এই পাশে একটা থাকবে, H2O হবে। আচ্ছা, তাহলে OH মাইনাস আর পানির ব্যাপার সেপার শেষ, 6টা ইলেকট্রন কাটাকাটি গেছে, তাহলে বাকি রইলো বাকিগুলো আর কি। তাহলে এখানে কি হবে, 2MnO4 মাইনাস প্লাস 3NO2, এটা হচ্ছে মাইনাস, তারপর তুমি এখানে অ্যারো সাইন দিয়ে দাও। ভাইয়া এখানে কি হবে, এখানে এই জায়গাটায় এখানে হবে 3NO3 মাইনাস প্লাস 2MnO2 প্লাস 2OH মাইনাস, দেখো মিলে গেছে, 3টা নাইট্রোজেন, এনে 3টা নাইট্রোজেন, 3 দুগুণা 6, আর এদিকে হচ্ছে 4 দুগুণা 8, 14, আর একে 15, 3 তিরিকা 9, 9 4 13, আর 2 15, সব মিলছে ভাইয়া, সব হয়ে গেছে, দেখো হয়ে গেছে। সো এই হচ্ছে ভাইয়া তোমার ব্যালেন্সড ইকুয়েশন আর কি, ঠিক আছে। আমরা কিন্তু ক্ষারীয় মাধ্যমে পড়তেছি, আমরা সাধারণত মানে অম্লীয় মাধ্যম দেখে অভ্যস্ত, বাট ক্ষারীয় মাধ্যমে যদি চলে আসে সেই ক্ষেত্রে আমরা ক্ষারীয় মাধ্যমটা করে রাখতেছি। আচ্ছা, সো এবার দেখো এটা একটু করি, এটা একটু ইন্টারেস্টিং। দেখো এখানেও আগের মতোই আমার ফাইনাল অ্যান্সার বলা আছে, বারবার খেয়াল করবা, মাধ্যমটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানেও কি বলা আছে, ক্ষারীয় মাধ্যমে। আমরা কিন্তু ক্ষারীয় মাধ্যমে এখানে পড়তেছি আর কি, এতক্ষণ ধরে যা পড়তেছি, 2টা পড়ছি, ক্ষারীয় মাধ্যমে পড়ছি। সো এখানে কি করতেছি খেয়াল করো, আগে রিঅ্যাকশনটা লিখে ফেলি। তোমার ফাইনাল প্রোডাক্ট তো লেখাই আছে NO3 মাইনাস, সো এই জায়গাটায় এখানে কি আসবে ভাইয়া, NO, অর্থাৎ এইখানে এটা হয়েছে। তাহলে এখন আমরা একটু ব্যালেন্স করে ফেলি। অক্সিজেন আছে এই পাশে কয়টা, 3টা, এই পাশে আছে 1টা, এই পাশে 2টা বেশি। মনে করে দেখো ভাই, যতটা অক্সিজেন বেশি তত মোল পানি, তাহলে 2H2O, তারপর এটা ডাবল মোল OH মাইনাস, তাহলে এইখানে 4OH মাইনাস। তুমি একটু চাইলে দেখতে পারো ভাইয়া, অক্সিজেন যে পারফেক্টলি মিলবে। এখানে 4টা আর একটা 5টা, এখানে দেখো 3টা আর 2টা 5টা, পারফেক্টলি মিলে গেছে, ঠিক আছে ভাইয়া। ওকে, সো এটা চলে গেল। এখন ইলেকট্রনগুলো মিলাই ফেলি। নাইট্রোজেনের এখানে অক্সিডেশন নাম্বার কত হবে, x - 6 = -1, তাহলে এখানে কত হবে ভাইয়া, এখানে হবে +5, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান হবে +5। এখানে যদি চিন্তা করো অক্সিজেন -2, তাহলে নর্মালি এখানে নাইট্রোজেনের জারণ মান কত আসবে ভাইয়া, +2, তাহলে সে বাইরে গেছে না কমে গেছে ভাইয়া, কমে গেছে। তাহলে ইলেকট্রন সে এবার কি করছে, গ্রহণ করছে, তাহলে 5 থেকে 2 হয়েছে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে সে বেসিক্যালি 5 থেকে 2 হলে সে 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে দেখো একটা বিক্রিয়া ডান, এটা করে ফেললাম। ওকে, সো এবার পরেরটাতে আসি, খেয়াল করো তো ভাইরা, এবার কি করছে, এইখানে Cl মাইনাস, দেখো ভাইরা Cl মাইনাস, এটা কিসে কনভার্ট হয়েছে ভাইয়া, Cl মাইনাস এটা কনভার্ট হয়েছে HClO তে।
HCl ওতে। তোমাদেরকে মজাটা কাহিনী দেখে, এটা ইন্টারেস্টিং কেন বলছিলাম ফার্স্টে, দেখো ক্লোরিন ক্লোরিন মিলে আছে, তোমার তো বেসিক মিডিয়াম, তাহলে এই পাশে একটা OH আছে ভাই, এই পাশে এখন কিন্তু অক্সিজেন ওই পানির মতো হিসাব করে মেলানোর দরকার নাই, তুমি জাস্ট সিম্পলি একটা OH মাইনাস লিখলেই দেখো মিলে গেছে জীবন, ঠিক আছে, মিলে গেছে, দেখো পারফেক্টলি মিলে গেছে, পারফেক্টলি মিলে গেছে। মানে এখানে ওই যে পানির মতো অক্সিজেন বেশি কম এটা চিন্তা করতে হচ্ছে না। সো এই জায়গাটায় একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই জিনিসটাই, যে এটাকে পানির মতো চিন্তা করতে হচ্ছে না, এটা একটু খেয়াল রাখো। ওকে, সো এখানে এবার অক্সিডেশন নাম্বারগুলো বের করি। ক্লোরিনের অক্সিডেশন নাম্বার এখানে হচ্ছে অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1, তাহলে ক্লোরিনের হচ্ছে +1, আর এখানে ক্লোরিনের কত হচ্ছে -1। এবার এখানে চেঞ্জটা কত আসবে, চেঞ্জটা কিন্তু খুব সাবধানে বের করতে হবে। ফাইনাল হচ্ছে তোমার +1 মাইনাস এখানে হচ্ছে -1, তাহলে চেঞ্জটা কত আসতেছে ভাইয়া +2। অর্থাৎ তোমার এখানে যদি তুমি চিন্তা করো, এখানে পরিবর্তনটা কিন্তু 2 একক, অর্থাৎ সে বেসিক্যালি ইলেকট্রন যখন ছাড়ছে, সে কয়টা ইলেকট্রন ছাড়ছে, 2 মোল ইলেকট্রন ছাড়ছে। এখন বাকি কাজ তুমি এখন পারো ভাইয়া, এটারে 3 দিয়ে গুণ করবা, ওটারে কত দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করবা, বাকি কাজ অনেক সহজ। তো এটারে আমরা এবার কত দিয়ে গুণ করব, এটা 2 আছে না 3 আছে, 3 আছে, তাই 2 দিয়ে গুণ করব। সো এখানে কি লিখবো ভাইয়া, এখানে লিখবো হচ্ছে 4H2O, 2 দিয়ে লিখতেছি, প্লাস 2 দিয়ে গুণ করতেছি 2NO3 মাইনাস, প্লাস এখানে লিখবো হচ্ছে 6 ইলেকট্রন। ওকে, সো তারপর এখানে কি লিখবো ভাই, 2 দিয়ে গুণ করতেছি কিন্তু এখানে, তাহলে 2NO প্লাস 8OH মাইনাস, তাহলে এরপরেরটারে কত দিয়ে গুণ করবো ভাইয়া, এখানে এটারে কত দিয়ে গুণ করবা, এটারে তুমি 3 দিয়ে গুণ করবা, তাহলে তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে 3OH মাইনাস, প্লাস এখানে দিব হচ্ছে 3Cl মাইনাস, তারপর এখানে অ্যারো সাইন, তারপর এখানে কি দিব ভাইয়া 3HClO প্লাস এখানে কি দিব ভাইয়া 6 ইলেকট্রন। তাহলে এখন তুমি যদি এগুলো সব যোগ করে দাও, দেখবা তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে তুমি যদি এটা যোগ করো এই জায়গাটায়, তাহলে আমার অ্যান্সার সহজে চলে আসবে। এখানে 8টা আছে না 3টা আছে, তাহলে এখানে হবে 5OH মাইনাস, পানির কাটাকাটি যাচ্ছে না, তাহলে পানি এই পাশে 4টাই থাকবে, কোনো সমস্যা নাই, কারণ পানি তো এবার অ্যাডজাস্ট প্রথম লাইনে হয়েছিল, পরেরটাতে হয় নাই। তারপর এখানে কি হবে 2NO3 মাইনাস প্লাস 3Cl মাইনাস, তারপর ভাইয়া মাঝে অ্যারো সাইন, তাহলে 5OH মাইনাস এটা লিখলাম, তারপর এখানে কি লিখবো 2NO প্লাস 5HClO, শেষ ভাইয়া হয়ে গেছে। তুমি চাইলে দেখতে পারো এখানে 5 আর 1 6, 5 মানে অক্সিজেন দেখো 5, আর এইখানে অক্সিজেন কয়টা আছে, এনে 2, তাহলে 2, আর এখানে 5 7, আর 5 12, তাহলে এখানে কটা হয় 3 তিরিকা 9, 3 তিরিকা 9, ভুল করলাম নাকি, একটু ওয়েট। আচ্ছা, এখানে 4 মোল পানি আছে, এখানে 8টা এনে 3টা, তাহলে এখানে থাকবে হচ্ছে আমার 5টা 5OH মাইনাস 3HClO 2NO 5HClO 2, এটা কত দিয়ে গুণ করছিলাম 2 দিয়ে, তাহলে 2 2 দুগুণা 4, 2 6 2NO 8OH মাইনাস, এটা গুণ করছি 3 দিয়ে 3OH মাইনাস প্লাস 3Cl মাইনাস 3HClO প্লাস 6 ইলেকট্রন, তাহলে 3OH আর এখানে 8OH, তাহলে থাকবে 5টা, এই পাশে থাকবে 5টা, ঠিক আছে লিখছি। তারপর 3HClO প্লাস 2NO, আর এখানে হচ্ছে 2NO3 মাইনাস, আর এখানে 3Cl মাইনাস, আর এখানে হচ্ছে 4H2O, তাহলে এখানে আছে 4 3 4 3 4 6 10, 10টা আছে, 3 দুগুণা 3টা 2টা 6টা আর 4টা 10টা, 10টা, আচ্ছা 10টা, 3 দুগুণা 6, আর এদিকে 4 10টা, 5 এনে আছে 5টা অক্সিজেন, আর এখানে আছে 2টা অক্সিজেন, 7টা, 7 5, এখানে 12টা হয়ে গেছে, তাই না? ওকে, সো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে যেটা ছোট্ট একটা হয়েছিল, এখানে খেয়াল করে দেখো ভাইরা, আমি একটা ছোট্ট ঝামেলা করছিলাম। ঝামেলাটা হচ্ছে এই জায়গায় এনে ছিল 3, আমি লিখে ফেলছিলাম এখানে 5, তাহলে এই জায়গায় এটা কিন্তু একটু খেয়াল করতে হবে, এইখানে এটা 5 হবে না, এটা হবে কত অ্যাকচুয়ালি, এটা হবে অ্যাকচুয়ালি 3। এইবার দেখো মিলে যাবে, আমি যেটা ভুল করতেছিলাম যে আসলে মিলতেছে না কেন, তাহলে 4 আর এখানে হচ্ছে 6, তাহলে 3 6 4 10, তাহলে 5, আর এখানে হচ্ছে 2 7, আর 3 10, দেখো পারফেক্টলি মিলে গেছে। সো এই হচ্ছে আমাদের ক্ষারীয় মাধ্যমে সমতা। আরেকটা, সো তোমরা আরেকটু আগে দেখো এটা কি বলা হয়েছে, প্রশম মাধ্যমে K2SO3 আর KMnO4 এর জারণ বিজারণ বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। তাহলে আমরা ফার্স্টে যেটা করব, দর্শক আয়নগুলো বাদ দিয়ে আলাদা করে দিই, MnO4 মাইনাস এটা দিয়ে দিলাম। প্রশম মাধ্যমে কিন্তু এটা MnO2তেই কনভার্ট হবে, ঠিক আছে, এটাও MnO2তেই কনভার্ট হবে, তাহলে এইখানে MnO2, ঠিক আছে। আচ্ছা, সো আমরা জারণ মানগুলো লিখে ফেলি, চলো। ম্যাঙ্গানিজের এখানে জারণ মান কত ভাইয়া 7, এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত 4, তাহলে ভাইয়া পরিবর্তন কত 3, তাহলে সে 3টা ইলেকট্রন গ্রহণ করছে, মানে 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে। এবার এই পাশে অক্সিজেন আছে 4টা, এই পাশে অক্সিজেন আছে 2টা, 2টা বেশি লিখছো, তাহলে এই পাশে লিখবা হচ্ছে 2H2O, জয়টা পানি লিখছো তার ডাবল মোল OH মাইনাস, তাহলে এখানে লিখে দিব 4OH মাইনাস, ঠিক আছে ভাইরা, H, ঠিক আছে, হয়ে গেছে। এবার SO3 যেটা আছে, দেখো এটাকে যদি একটু চিন্তা করো,
SO3 এটা হচ্ছে 2 মাইনাস, এটা কনভার্ট হবে কিসে ভাইয়া, এটা কনভার্ট হবে SO4 2 মাইনাসে, SO4 এটা কনভার্ট হবে 2 মাইনাস। আচ্ছা, সো আমরা জারণ মানগুলো বের করে ফেলি। সালফারের এখানে জারণ মান কত আসবে, x মাইনাস 8 ইকুয়াস টু -2, তাহলে এখানে আসবে 6। আর এখানে কত আসবে, x মাইনাস 6 ইকুয়াস টু -2, তাহলে এখানে আসবে হচ্ছে x মাইনাস 6 ইকুয়াস টু -2, তাহলে এটা আসবে 4। তাহলে পরিবর্তন কত, 2 বাড়ছে, তাহলে এটা 2 মোল ইলেকট্রন, এটা কি করবে ভাইয়া, ছেড়ে দিবে। আচ্ছা, এবার মিলাইতে হবে, এই পাশে 3টা, এই পাশে 4টা, এই পাশে অক্সিজেন একটা বেশি, তাহলে একটা অক্সিজেন বেশি, তাহলে 1 মোল পানি দিব H2O, তার ডাবল মোল OH মাইনাস এই পাশে দিব, তাহলে এই পাশে দিয়ে দিব 2OH মাইনাস। দেখো ভাইয়া মিলে গেছে প্রপারলি, এবার দেখো সবই মিলে গেছে, ঠিক আছে। এখন আমরা এই জায়গাটায় এইটার মধ্যে ইলেকট্রনের ব্যালেন্স করব। দেখো ভাইয়া ইলেকট্রন কিন্তু মিলাইতে হবে, ইলেকট্রন কিন্তু মিলে না এখনো, ঠিক আছে। সো ইলেকট্রনগুলো মিলাই ফেলি চলো। সো উপরেরটারে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে নাও যদি তুমি উপরেরটারে 2 দিয়ে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 4H2O প্লাস এইখানে হবে 2MnO4 মাইনাস, আর এখানে হবে হচ্ছে 6 ইলেকট্রন, ঠিক আছে। তারপর এটাকে যোগ করব, তাহলে এইখানে এটা হয়ে যাবে 2MnO2 প্লাস এখানে হবে 8OH মাইনাস। গেল ভাইয়া, আচ্ছা গেল। এবার নিচেরটারে তুমি কত দিয়ে গুণ করবা, তাহলে 3 দিয়ে গুণ করবা, তাহলে এখানে হবে 6OH মাইনাস প্লাস এনে কিন্তু 3 দিয়ে গুণ করতেছি, তাহলে 3SO3 এটা হবে 2 মাইনাস। তারপর এখানে কি হবে ভাইয়া, এখানে হবে হচ্ছে 3SO4, এখানে হবে হচ্ছে 2 মাইনাস, তারপর এখানে হবে 6 ইলেকট্রন, যেহেতু 3 দিয়ে গুণ করতেছো তাহলে এখানে হবে 3H2O। আমি কিন্তু এগুলো মাঝে মাঝে ভুল টুল করি, একটু দেখো, হ্যাঁ। এটারে 2 দিয়ে গুণ, তাহলে 4 2 2 8, ঠিক আছে। এটারে 3 দিয়ে গুণ, তাহলে 6 3 3 6 3, ঠিক আছে। সো এখন আমরা এগুলো একটু যোগ করে দিই, চলো ভাইয়া। প্রসেস কিন্তু আগেই জানি ভাইয়া, যেই পাশে অক্সিজেন যতটা বেশি সেই পাশে যতটা অক্সিজেন বেশি তার সমমূল পানি, তার ডাবল মোল OH মাইনাস তার অপোজিট পাশে, ঠিক আছে। নিয়মটা খেয়াল রাখো। তাহলে একটু দেখো ভাইরা, এইখানে এনে আছে 4টা, এই পাশে আছে 3টা, তাহলে এই পাশে পানি থাকবে একটা, আগে লিখে ফেললাম পানি একটা। এই পাশে OH মাইনাস আছে 6টা, এই পাশে আছে 8টা, তাহলে এই পাশে 2OH মাইনাস থাকবে, এটা আগে লিখে ফেললাম। 6টা ইলেকট্রন কাটাকাটি, আর ভাইয়া মোটামুটি যা আছে সবই থাকবে এখানে। তাহলে এনে কি থাকবে, 2MnO4 মাইনাস প্লাস 3SO3, এটা দিব হচ্ছে 2 মাইনাস। তাহলে এইখানে যদি চিন্তা করো ভাইয়া, এটাকে অ্যারো সাইন দিব। তারপর ভাইয়া এই জায়গায় কি করব, এই জায়গায় করব হচ্ছে 2MnO2 প্লাস 3SO4, এটা হচ্ছে 2 মাইনাস প্লাস 2OH মাইনাস, আর বাকিগুলো মোটামুটি হয়ে গেছে। একটু দেখি তো মিলছে কিনা সব ভাইয়া, এই দেখো মিলে গেছে। এখন এখানে তুমি দেখো ম্যাঙ্গানিজ আছে 2টা, ম্যাঙ্গানিজ 2টা, অক্সিজেন আছে 1টা, 4 দুগুণে 8, আর এদিকে 3 3 9, তাহলে হচ্ছে 8 আর 1 9 9 18, তাহলে এখানে আছে 2 3 4 12 14, আর এখানে আছে 4 18টা, মিলে গেছে। সালফার আছে 3টা, সালফার আছে 3টা, সব মিলে গেছে, 3SO4 2 মাইনাস, ঠিক আছে। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসার কথা, আমি জানি না তোমাদের মাথায় এই প্রশ্নটা আসছে কিনা, যে ভাই আপনি মাধ্যমটা করতেছিলেন প্রসম মাধ্যম, আপনি ক্ষারীয় মাধ্যমের মতো করলেন নিয়মটা, এবং মিলেও গেছে সব কিছু, আমার রিঅ্যাকশন ব্যালেন্সড হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কি আসলে H প্লাস থাকে না OH মাইনাস থাকে? H প্লাস থাকে কোন মাধ্যমে ভাইরা? অম্লীয় মাধ্যমে, এটা আমরা জানি, এটা নিয়ে কোনো ডাউট নাই। OH মাইনাস কোন মাধ্যমে থাকে? OH মাইনাস থাকে কিন্তু প্রসম মাধ্যমে না ক্ষারীয় মাধ্যমে। তাহলে অম্লীয় মাধ্যমে থাকবে H প্লাস, ক্ষারীয় মাধ্যমে থাকবে OH মাইনাস। তাহলে প্রসম মাধ্যমে তাহলে তুমি বলবো ভাই H প্লাস OH মাইনাস, এগুলো কোনোটাই থাকার কথা না, এটাও থাকার কথা না, এটাও থাকার কথা না। কথাটা কিন্তু আসলে সত্য না, তোমরা কিন্তু জানো। প্রসম মাধ্যম মানে কি, সেখানে কি আছে, পানি আছে না, পানি আছে না। পানি কিন্তু বিয়োজিত হয়, হ্যাঁ সেটা খুবই কম মাত্রায় বিয়োজিত হয়, বাট পানি কিন্তু বিয়োজিত হয়। সো তুমি এখানে যে OH মাইনাসটা পাইতেছো, তুমি যদি ভাবো এটা তাহলে কি ক্ষারীয় মাধ্যমে করে ফেললাম, এটা কিন্তু ক্ষারীয় মাধ্যমে তুমি করো নাই। নিয়মটা হয়তো বা ক্ষারীয় মাধ্যমের মতো তোমার কাছে লাগতে পারে, বাট এইটা এই OH মাইনাস কিন্তু আসছে পানির অটো আয়োনাইজেশন বা স্ব আয়নীকরণ ধ্রুবক নামে একটা জিনিস ছিল, তোমরা মনে করে দেখো, কেডি নামে একটা জিনিস পড়ছিলা তোমরা, তোমাদের কি মনে আছে? এই যে এরকম একটা জিনিস পড়ছিলা, কে লেখা ডি, পানির স্ববিয়োজন ধ্রুবক। সো পানি কিন্তু বিয়োজিত হয়। সো এইখানে যে OH মাইনাস, এটা দেখে তুমি ভাইবো না যে এটা ক্ষারীয় মাধ্যমে করছো, আসলে কিন্তু আমরা প্রসম মাধ্যমেই করছি, ঠিক আছে। এবং এই টাইপের সমতা করার সময় তোমার খেয়াল রাখতে হবে তোমার আদি অবস্থান, এই যে খেয়াল করে দেখো, আমি কিন্তু বারবার বলতেছি এটা তোমার আদি অবস্থান, ইনিশিয়াল, এটা আদি, আর এটা হচ্ছে ফাইনাল। তুমি যদি এইটা জানো, বাকি কাজ না আসলে অনেক সহজ। সো তুমি যখন জারণ বিজারণ সমতা নোট ডাউন করবা, তুমি আদি আর ফাইনাল অবস্থার আগে ভালো করে নোট ডাউন করবা, বাকিটা অনেক সহজেই তুমি বের করে ফেলতে পারবা এবং সমতা প্রপারলি হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা চলো আরেকটু আগেই। দেখো এটা কি বলা হয়েছে,
শক্তিশালী ক্ষারীয় মাধ্যমে 0.05 মোলার KMnO4 দ্রবণের 25 মিলিলিটারকে সম্পূর্ণভাবে বিজারিত করতে 15 মিলিলিটার। তাহলে এখন দেখো ভাইরা ক্ষারীয় মাধ্যম, ফার্স্টেই এখানে একটা কথা আছে ক্ষারীয় মাধ্যম, ঠিক আছে। সো আমরা কিন্তু সব ক্ষারীয় মাধ্যমেই করতেছি। সো এই জায়গাটায় তুমি একটু খেয়াল করে দেখো KMnO4 আর এখানে আছে হচ্ছে H2O2। খেয়াল করে দেখো তো ভাইরা, KMnO4 ক্ষারীয় মাধ্যমে জানি কিসে কনভার্ট হইতো, এটা কনভার্ট হইতো হচ্ছে MnO2-তে। তাহলে এখানে তুল্য সংখ্যা কত হবে ভাইয়া? ম্যাঙ্গানিজের জারণ মান তুমি জানো ভাইয়া, ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে 7, ম্যাঙ্গানিজের জারণ মান কত 7, এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত 4, তাহলে তুল্য সংখ্যা কত হবে 3। এই যে দেখো জারণ মানের যে পরিবর্তনটা হইতেছে সেটা তুমি আগে বের করে ফেলবা। H2O2-র ক্ষেত্রে এটার তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। তাহলে তুমি দেখো KMnO4 এর তুল্য সংখ্যা জানো, H2O2-র তুল্য সংখ্যা জানো, অঙ্ক এখন অনেক সহজ। কিভাবে দেখো, N × E, এইখানে যদি দেই KMnO4 ইকুয়াল N × E, এইখানে কি দিব ভাইয়া? H2O2। মানগুলো বসায় দিব সিম্পলি, N এর জায়গায় বসায় দিব হচ্ছে S × V, S × V, এইখানেও N এর জায়গায় কি বসায় দিব? S × V। একটা কথা মনে রাখো ভাইয়া, যদি দুই পাশেই মিলিলিটারে বসাও তাহলে না আসলে আয়তনকে লিটারে কনভার্ট করার দরকার পড়ে না। সো আমি মিলিলিটারেই বসাচ্ছি, বসাই দিই চলো। তাহলে KMnO4 এর দেখো KMnO4 দ্রবণের 25 মিলিলিটারকে, আচ্ছা H2O2-র ঘনমাত্রা চাইছে, তাহলে এইখানে S ইন্টু আয়তনটা কত আছে 15 আর তুল্য সংখ্যা কত আছে 2, এটা ভাইয়া H2O2-র ক্ষেত্রে বসাইছি, H2O2-র ক্ষেত্রে। আর KMnO4 এর ক্ষেত্রে ভাইয়া দেখো S কত 0.05, আয়তন কত ভাইয়া? আয়তন হচ্ছে 25, তুল্য সংখ্যা কত 3, তাহলে এটা তুমি KMnO4 এর ক্ষেত্রে বসাইছো, KMnO4 এর ক্ষেত্রে। তাহলে এখন SH2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা কিন্তু চলে আসবে, ঠিক আছে। সো এটা ডিরেক্টলি বসায় দিলেই চলে আসবে। সো চলো করে ফেলি, 0.05 × 25 × 3 ডিভাইডেড বাই হচ্ছে 15 × 30, তাহলে কত আসবে? 0.125 মোলার, ঠিক আছে ভাইরা। এই যে দেখো ভাইয়া, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আর কি। সো ম্যাথ করার সময় আমরা কিন্তু এটাই করব আর কি। সো তোমরা একটু খেয়াল রাখো, যখন সমতা আসবে আদি আর শেষ অবস্থাটা মনে রাখতে হবে, জারণ মানের যে পরিবর্তন হবে সেটাই তার তুল্য সংখ্যা, আর ক্ষারীয় মাধ্যম না প্রসম মাধ্যম এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আমরা দেখো বেশ অনেকগুলাই কিন্তু পড়ে ফেলছি মোটামুটিভাবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় কিছু কিছু ছোটো ছোটো নোটও তোমাদের জন্য রাখতেছি, যাতে তোমরা যখন লেকচারটা দেখবা যাতে তোমাদের কাছে এটা সহজ মনে হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পরেরটা, পাত্র এ এর ক্ষারীয় মাধ্যমে, তাহলে মাধ্যমটা আগেই ডিসাইডেড, ক্ষারীয় মাধ্যমে। আচ্ছা এবার দেখো সি এর দ্রবণ। আচ্ছা এখানে দেখো আমি তোমাদেরকে একটু আবার একটু গুছাই দিই কীভাবে ম্যাথটা করবা। সি আছে কে C2F4 2-, ক্ষারীয় মাধ্যম, তাহলে এটা কিসে কনভার্ট হবে? তোমাদেরকে একদম শুরুতেই আমি এটা পড়াইছিলাম, তোমাদেরকে মনে আছে কিনা জানি না, একদম শুরুতেই এটা পড়াইছিলাম। এই যে দেখো ভাইয়া, C2O4 2- ক্ষারীয় মাধ্যমে কিসে কনভার্ট হয়? CO3 2- কনভার্ট হয়, ঠিক আছে। এটা তোমাদেরকে একদম শুরুতেই আমি এই জিনিসটা পড়াইছিলাম, ঠিক আছে। তাহলে এইখানে C2O4 2- এটা কনভার্ট হবে কিসে? CO3 2-এ। এখন তোমার কাজ কি ভাইয়া? এখানে কার্বন আছে 2টা, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করে দিব। এবার তুল্য সংখ্যাটা বের করব। কিভাবে বের করবা? কার্বনের এখানে জারণ সংখ্যা বের করো, 2x - 8 = -2, তাহলে 2x = 6, তাহলে x ইকুয়াল আসবে +3, তাহলে এইখানে কার্বনের জারণ মান আছে +3, এই পাশে x - 6 = -2, তাহলে x - 6 = -2 আছে, তাহলে x = আসবে 4, তাহলে +4 আছে। এখন তাহলে তুল্য সংখ্যাটা কি দিবা? তাহলে তুমি বলবা ভাইয়া এখানে তুল্য সংখ্যা তো কোনো ব্যাপারই না, কেমনে তুল্য সংখ্যা কত হবে? পরিবর্তন, তাহলে 4 - 3 1, উত্তর কি 1 হবে? উত্তর হচ্ছে না। কেন? কারণ একটা কার্বনের জন্য পরিবর্তন 1, কার্বন তো এনে 2টা আছে ভাইয়া, তাহলে 2টা কার্বনের জন্য পরিবর্তন কত হবে? 2 হবে। এই যে দেখো পরিবর্তন বের করে ফেললাম। একইভাবে তুমি যদি এইখানে চিন্তা করো MnO4-, ব্যালেন্স কিন্তু করতে হবে না, তুমি যদি একটু স্মার্ট হও ব্যালেন্স এখানে না করলেও চলবে, কারণ তোমার তো এখানে ব্যালেন্স চাই নাই ভাইয়া, ব্যালেন্স চাই নাই, ব্যালেন্স চাইবে না, ম্যাথগুলোতে ব্যালেন্স চাইও না ভাইয়া। যেটা ডিরেক্টলি ব্যালেন্স চাই ওটা ব্যালেন্সের হিসাবই, মানে জারণ বিজারণ সমতা আর কি। আর যেটা অঙ্ক সেটার মধ্যে অঙ্ক করতে হবে সাবধানে। সো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? 4, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? 7। এখানে পার্থক্যটা কীভাবে বের করবা? 7 - 4, 4 - 7 না, কিন্তু যখন তুমি জারকের ক্ষেত্রে বের করবা তখন আদি মাইনাস শেষ, বিজারকের ক্ষেত্রে যখন বের করবা তখন শেষ মাইনাস আদি, খেয়াল রাখো কিন্তু এগুলা। তাহলে 7 - 4, তাহলে পরিবর্তন কত? 3। এই যে দেখো তুল্য সংখ্যা পাই গেছো 3। এখন অঙ্ক অনেক সহজ, ম্যাথ একদম দুধভাত হয়ে গেছে। সো দেখো বসায় দিই N × E, এখানে বসায় দিব KMnO4 ইকুয়াল N × E, এখানে দিব হচ্ছে H2C2O4, ঠিক আছে ভাইরা। সো চলো করে ফেলি ভাইয়া। N KMnO4 এর S × V, এটাই বের করতে বলছে,
এস ইন্টু ভি কত আছে ভাইয়া 30 মিলিলিটারই বসাচ্ছি, তাই আর কনভার্ট করতেছি না। তাহলে এখানে তুল্য সংখ্যা বসায় দিই 3। ওকে, এরপরে ভাইয়া এটা হচ্ছে এস, এস কত ভাইয়া 0.1, ভি কত ভাইয়া, ভি হচ্ছে 25, তুল্য সংখ্যা কত 2। তাহলে এখান থেকে এস এর মান যা আসবে এটা আসবে KMnO4 এর ঘনমাত্রা। তোমার কিন্তু এটা মোলারিটিতে আসবে, বের করতে বলছে এটাকে ppm এককে, অ্যান্সার কিন্তু ppm এ কনভার্ট করতে হবে। তাহলে চলো করি। তাহলে 0.1 ইন্টু 25 ইন্টু 2 ডিভাইড বাই 3 3 90, এটা আসবে হচ্ছে 1/18, 1/18 মোলার। এখন ppm সমান জানো কি ভাইয়া? ppm সমান তোমরা জানো কিনা জানি না, s ইন্টু ক্যাপিটাল M ইন্টু হচ্ছে 10 কিউব। তাহলে বসায় দিই, s কত ভাইয়া 1 বাই এটা কত আছে 18, ক্যাপিটাল M হচ্ছে পটাশিয়ামের ভর হচ্ছে 39.1, আচ্ছা ম্যাঙ্গানিজের ভর 54 দশমিক সামথিং, তো তো আমি এটাকে 55 ধরি, আর অক্সিজেন হচ্ছে 16, তো তাহলে 4 16 64 ইন্টু কত হয় ভাই 10 কিউব। তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলে, চলো অ্যান্সার ইন্টু 1/18 ইন্টু 1000 ইন্টু 55 না 39.1 যোগ 55 যোগ 64, তাহলে এটা আসতেছে হচ্ছে তোমার 8783, 8783.33 ppm। দেখো ভাই হয়ে গেছে। সো এই হচ্ছে কথাবার্তা। তুমি যদি আদি আর শেষ অবস্থা বুঝো, তুল্য সংখ্যা বের করে ফেলতে পারো, তাহলে অঙ্ক অনেক সহজ। আর সমতার মধ্যে তোমাকে ডিরেক্টলি সমতাই চাবে, অঙ্কের মধ্যে ভাইয়া সমতা করতে হবে না, তোমরা মনে হয় জানো, ডিরেক্টলি এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্ক করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, ওকে গেল। এটা একটা বেশ ভালো একটা ম্যাথ, আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো এখানে n এর মানটা বের করতে বলছে, তো আমি তোমাদেরকে একটু বুঝাই। n KMnO4, তোমরা আমার কথাগুলো একটু শুনো ভালো করে। n KMnO4 এই মূল সংখ্যাটা এখানে আছে, ডিভাইড বাই এটার নিচে আমরা এইখানে বসায় দিই NaN+। দেখো তো ভাইয়া এটা কত আছে, একটু দেখো ভাইয়া, তুমি যদি এখানে মানটা বসাও, এটার মূল সংখ্যাটা দেওয়া আছে, এটা কত আছে ভাইয়া, এটা দেওয়া আছে হচ্ছে 1.8 ইন্টু 10⁻³ এই যে দেখো এটার মূল সংখ্যা দেওয়া আছে KMnO4 এর, আর এটার মূল সংখ্যা কত দেওয়া আছে 4.5 ইন্টু 10⁻³ বসাই দিই। দেখো 4.5 ইন্টু 10⁻³, তুমি যদি এটা ক্যালকুলেশন করো এটা তুমি পাবা হচ্ছে 2/5। তাহলে এখান থেকে আসলে আপনার মানে লক্ষ্যটা কি, তাহলে তুমি এখানে দেখো কি পাইলা, n KMnO4 ডিভাইডেড বাই NaN+ ইকুয়াল তুমি কত পাইছো ভাইয়া 2/5 পাইছো। আমি না এবার আর গুণন করতে চাচ্ছি, দেখো তো তোমরা আমার সাথে একমত হবা কিনা। n KMnO4 এটা যদি গুণ 5 দাও, আর এইখানে NaN+ দিতে হবে, এখানে দিতে হবে গুণ 2। তোমরা কি এই ইকুয়েশনটাকে, এই যে আমরা এতক্ষণ ধরে যে ম্যাথ করতেছিলাম সেই ইকুয়েশনটার সাথে মিলাইতে পারো কিনা একটু দেখো তো ভাইরা। n ইন্টু ই KMnO4, একটু চিন্তা করো ভাইয়া, ইকুয়াল n ইন্টু ই, এইখানে আমরা AN+, এটার সাথে মিলাইতে পারো? উত্তর হচ্ছে হ্যাঁ পারি। তাহলে এটার সাথে তুমি যদি এখন মিলাইতে পারো, তোমার জীবন কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে। কিভাবে জানো? তুমি অলরেডি এটা জানো KMnO4 এটার তুল্য সংখ্যা 5, তাহলে মাধ্যমটা 100% একটা অম্লীয় মাধ্যম, যদিও প্রশ্নে বলা আছে, বাট আমি এটা না আসলে তুল্য সংখ্যা বের করে বুঝে গেছি। তারপর AN+, এটার তুল্য সংখ্যা কত হয়েছে ভাইয়া, এটার তুল্য সংখ্যা কত পাইছো, কত, এটা কত পাইছো 2 পাইছো, এটা তুল্য সংখ্যা কত পাইছো 2 পাইছো। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে, খেয়াল করো, আমরা তুল্য সংখ্যা জানি কেমনে বের করতাম, একটু ব্যাক ক্যালকুলেশন করো। দেখো AN+ থেকে A5+ এ গেছে, তোমরাই বলো AN+, এটা তোমার আদি অবস্থা, চিন্তা করো ভাইয়া, এটা হচ্ছে তোমার আদি অবস্থা, আর তোমার ফাইনাল অবস্থা হচ্ছে A5+, চিন্তা করো ভাইয়া A5+। তোমাকে তুল্য সংখ্যা আমি অলরেডি বের করে দিয়ে দিছি, এটা হচ্ছে 2, অর্থাৎ তুমি AN+ থেকে যখন A5+ এ গেছো তখন তোমার জারণ মানের পরিবর্তন হয়েছে 2 একক। তাহলে তোমরা একটু ঠান্ডা মাথায় আমারে বলো ভাইয়া n এর মানটা কত হইতে পারে, একটু জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ঠান্ডা মাথায়। KMnO4 এখানে জারক, তাহলে AN+ এখানে বিজারক হইতে হবে, বিজারক ইলেকট্রন ছাড়ে, এটাও আমরা জানি, বিজারক কি করে, ইলেকট্রন দান করে। তাহলে A5+ হয়েছে, তাহলে n এর মানটা হবে ছোট, 5 এর থেকেও ছোট, 2 ব্যবধান থাকতে হবে, তাহলে n এর মান আনডাউটেডলি এটা কত হবে 3 হবে। এই যে দেখো ভাইয়া হইয়া গিয়াছে, এটাই বলছিল n এর মান কত। সো আমরা কি করলাম এখানে, একটু স্মার্টলি এই ম্যাথটার সাথে ডিল করলাম আর কি। হ্যাঁ, তোমাকে একটু স্মার্ট হইতে হবে ভাইয়া, ঠিক আছে। এখন অঙ্ক অনেক সহজ ভাইয়া, সমতাও করতে বলছে আবার। তাহলে A3+, এটা কিসে কনভার্ট হয়েছে, এটা কনভার্ট হয়েছে হচ্ছে A5+-এ।
এটা কনভার্ট হয়েছে A5+, এটা 2 মোল ইলেকট্রন ছেড়ে দিছে, এটা একটা ইকুয়েশন। অম্লীয় মাধ্যম কিন্তু, খেয়াল রাখো ভাইরা। তাহলে MnO4- এটা কিসে কনভার্ট হয়েছে? এটা কনভার্ট হয়েছে হচ্ছে Mn2+। তারপরে ভাইয়া এটা কি হয়েছে? 4H2O হয়েছে, কারণ 4টা অক্সিজেন আছে, তোমরা মনে হয় জানো এগুলা। তারপর যতটা অক্সিজেন পানি লিখছো তার ডাবল মোল H+ লিখতে হয়, জানো এটা। ম্যাঙ্গানিজের যার মান 7, এনে 2, তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করিয়াছে। ওকে, এখন কি করব ভাইয়া? এখন এটাকে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে, এটারে 2 দিয়ে গুণ করব, তারপর ব্যালেন্স করব। সো চলো করে ফেলি। এটাকে এখন কি করব? 2 দিয়ে গুণ করব না 5 দিয়ে? 5 দিয়ে গুণ করব, 5। তাহলে এখানে কি করব? 5A3+, এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 5A, এটা হচ্ছে 5+, আর এখানে হবে 10 ইলেকট্রন দিয়ে দিলাম। এবার নিচেরটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। সো চলো করে ফেলি 2 দিয়ে গুণ। তাহলে এটা কি আসবে? 16H+, প্লাস এইখানে আসবে 2MnO4- প্লাস 10 ইলেকট্রন। তাহলে এইখানে এটা কি আসবে? এখানে যদি দেখি, এইখানে আসবে 2Mn2+, প্লাস এটা আসবে হচ্ছে 8H2O। নাও এখন জাস্ট এটাকে ছোট্ট করে অ্যাড করে দিব, আমার জিনিসপত্র শেষ। তাহলে এখন কি করব? 10টা ইলেকট্রন 10টা ইলেকট্রন কাটাকাটি, আর কোনো কিছুই কাটাকাটি যায় না এই মোমেন্টে। এই যখন অবস্থা, তাহলে 5A3+, 16H+, 2Mn4-, এনে কি আসে ভাইয়া? 5A, এটা আসবে 5+, প্লাস 2Mn2+, প্লাস 8H2O। সব মিলছে, 5টা 2টা ম্যাঙ্গানিজ, ঠিক আছে, সব মিলে গেছে। ওকে, সো আমাদের এটা ডান। আমরা মোটামুটি এই ম্যাথটাও করে ফেললাম। এখানে আমরা খুবই স্মার্টলি ওই যে তুল্য সংখ্যাটা বের করছি আর কি, মানে n এর মানটা তোমাকে আগে বের করে নিয়ে পরে সমতাটা করতে হতো। এটার জন্য কিছু ডেটা দেওয়া ছিল, ওই ডাটাটা ইউজ করছি, ওইটা ইউজ করে। আচ্ছা, গেল এটা ভাইয়া। এবার এই অঙ্কটা করি। খুব ভালো একটা প্রশ্ন, ইংলিশে প্রশ্ন দেওয়া। সো এইটা তুমি আশা করি বুঝতেছো। সো আমরা চলো একটু আগাই। সো এইখানে তোমাদেরকে একটা আমি ছোট্ট করে দিই, K2, একটা আগে করে দিই, Cr2O7, তারপর হচ্ছে এখানে ফেরাস সালফেট, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, মানে অম্লীয় মাধ্যমে। আচ্ছা, তো এইখানে এটা দিলাম। তারপর এখানে কি দিব ভাইয়া? এরা কিসে কিসে কনভার্ট হয় এটা কিন্তু আমরা জানি। এটা যাবে ক্রোমিয়াম সালফাটে, তাহলে Cr2SO4 3। ফেরাস সালফেট যেটা আছে এটা যাবে হচ্ছে ফেরিক সালফেটে, তাহলে Fe2SO4, এখানে হচ্ছে 3। পটাশিয়াম আছে 2টা, তাহলে এখানে হবে একটা K2SO4, আর এখানে একটা পানি হবে। মানে আমি এইখানে সমতা করার আগে কি কি হইতে পারে এক্সপেক্টেড সেটা লিখলাম। এখন তোমাদেরকে একটু জিনিসগুলো বুঝাই, খেয়াল করো। এটার তুল্য সংখ্যা হচ্ছে 6, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। তোমার প্রথম কাজই হচ্ছে তুল্য সংখ্যাটা তুমি ইন্টারচেঞ্জ করে দিবা। তুল্য সংখ্যাটা কি করবা? ইন্টারচেঞ্জ করে দিবা। এটার মানে কি ভাইয়া? এই একটা চলে আসবে এইখানে, আর এই 6টা চলে আসবে এইখানে। আসছে, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও, এখানে আর কোনো কাম নাই। এবার এইখানে আসো, পটাশিয়াম কয়টা লেখছো? 2টা, এখানেও পটাশিয়াম 2টা আছে, তাহলে এটার কাজ শেষ। আয়রন কয়টা আছে? 6টা, লিখছো 2টা, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দিবা, এটার কাজ শেষ। বুঝো, আস্তে আস্তে ঠান্ডা মাথায় চিন্তা করি। অক্সিজেন এখানে আছে 7টা, লেখছো 1টা, তাহলে 7 মোল পানি দিয়ে দাও, এটার কাজ শেষ। বাকি কাজ শেষ, অনেক কিছুই হয়ে গেছে কিন্তু, দেখছো? মানে আপনি এখানে কি করতেছেন ভাইয়া? আমি এখানে এক লাইনে সমতা করতেছি। আমাকে যদি স্মার্টলি ম্যাথ করতে হয়, আমাকে এক লাইনে সমতা পারতে হবে। এবার সালফেট গুনি, দেখো ভাইয়া, সালফেট যদি গুনো, এখানে সালফেট আছে 6টা, ডান পাশে কয়টা আছে? 3টা, 3 তিরিকা 9, তাহলে 9 3 12 আর 1 13টা। এখানে অলরেডি এক্সিস্টিং আছে 6টা, তাহলে সালফিউরিক অ্যাসিডের আগে সংখ্যাটা কত হবে? স্বাভাবিকভাবেই 7 হবে। দেখো, তুমি এক লাইনে সমতা করলা। এক লাইনে কি করলা? সমতা করলা। কিভাবে সমতাটা এক লাইনে হইলো ভাইয়া? তুমি এক লাইনে সমতা যেটা করলা, এটা হইছে কারণ হচ্ছে তুমি ফার্স্টে তুল্য সংখ্যাটা ইন্টারচেঞ্জ করে দিছিলা, তারপর তুল্য সংখ্যাটা ইন্টারচেঞ্জ করে দিয়ে তুমি ডিরেক্টলি কি করে ফেলছিলা? কাজটা করে ফেলছিলা। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। ওকে, সো এবার আমরা যদি আরেকটু আগাই। আচ্ছা, তাহলে আমরা এক লাইনে যেহেতু সমতা শিখে ফেললাম, এখন এটা আমরা করব, একটু ঠান্ডা মাথায় এটা করতে হবে। ফার্স্টে এটার তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা 5, C2O4 2- অক্সালিক অ্যাসিড, এটার তুল্য সংখ্যা 2। কেমনে বুঝলেন তুল্য সংখ্যা 2? এই যে দেখেন ভাই, এটা অম্লীয় মাধ্যম। কোন মাধ্যম? অম্লীয়। তাহলে এইখানে আগে আমরা যেটা করব ভাই, এটার তুল্য সংখ্যাটা এইখানে দিয়ে দিব, এটার তুল্য সংখ্যাটা এইখানে দিয়ে দিব, তাহলে এক্স আর ওয়াই এর মান তুমি পেয়ে গেছো।
তাহলে এক্স এর মান হবে 2 আর ওয়াই এর মান হবে 5, তাহলে এই অপশানসটা আগেই নাই আমার জীবনে, এই অপশানসটা আমার আগেরও নাই, তাহলে হয় এটা হবে না হইলে এটা হবে। সো এইখানে একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করব। দেখো দেখো ম্যাঙ্গানিজ আছে 2টা, তাহলে এইখানে দিয়ে দিব 2Mn2+, দিয়ে দিলাম, ম্যাঙ্গানিজ মিলাই ফেলছি। অক্সিজেন আছে কয়টা? 4 দুগুণা 8টা, খেয়াল করো ভালো করে, 4 দুগুণা 8টা। এইখানে কয়টা আছে? 4 5 20টা। তাহলে তোমার অক্সিজেন বাম পাশে কয়টা আছে একটু গুনো, অক্সিজেন বাম পাশে কয়টা আছে একটু গুনো তো, 4 দুগুণা 8 আর এদিকে 20, তাহলে কয়টা হলো? 28টা। কয়টা হয়েছে? 28টা। তুমি এই পাশে অক্সিজেন লেখছো কয়টা এখন পর্যন্ত? তার আগে ওয়াই এর মানটা এখানে বসায় দাও, ওয়াই এর মান তো এখানে 5, এটা বসায় দাও। তাহলে 5 দুগুণা 10, 5 দুগুণা 10, চিন্তা করো ভাইরা, 5 দুগুণা 10, এখানে আছে 2, তাহলে 10 দুগুণা কত? 20, 10 দুগুণা 20। তাহলে তুমি অক্সিজেন অ্যাকচুয়ালি লেখছো 20টা, এই পাশে তুমি অক্সিজেন এখন পর্যন্ত লেখছো সর্বসাক করলে 20টা, তোমার লাগবে 28টা। তাহলে এইখানে এমন একটা কিছু আইতে হবে যাতে 8টা অক্সিজেন হয় এখানে। তাহলে Z/2 এর মানটা কত হইতে হবে তুমিই বলো ভাইরা? তাহলে তুমি বলবা Z/2 এর মানটা হইতে হবে 8, তাহলে Z এর মানটা কত হইতে হবে? Z এর মানটা হইতে হবে 16, তাহলে অ্যান্সার হবে 2 5 16, তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা। আশা করি বুঝছো কি করছি, মানে আমি প্রশ্ন ভালো করে পড়ছি, অপশানস ট্রায়াল দিছি, ট্রায়াল অ্যান্ড এরর মেথডে ম্যাথ করে ফেলছি, ডান। এবার আসো পরেরটাতে যাই। এবার দেখো কি বলা হয়েছে, KMnO4 কিসে কিসে কনভার্ট হয়? এই যে আগের মতোই ভাই, এই যে এটা হচ্ছে তোমার আদি অবস্থা KMnO4, এটা কিসে কিসে কনভার্ট হয়েছে একটু খেয়াল করো। KMnO4 MnO4 2- এ কনভার্ট হয়েছে, তারপর MnO2 তে কনভার্ট হয়েছে, Mn2O3 তে কনভার্ট হয়েছে, Mn2+ এ কনভার্ট হয়েছে। তাহলে একটু লিখে ফেলি, MnO4 এটা কিন্তু আনস্টেবল ভাইয়া, এটা কিন্তু আনস্টেবল, এটা ভাঙা যায়, এটা ভাঙা আসলে MnO2 তেই কনভার্ট হয়, বাট আপাতত যেহেতু প্রশ্ন বলছে আমরা ওইটাই চিন্তা করতেছি। এইখানে হচ্ছে Mn, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে O3, তারপর এইখানে হচ্ছে Mn2+। তাহলে এবার আমরা যদি একটু তুল্য সংখ্যাগুলো লিখি, এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে 7, তাহলে এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত একটু দেখো, x - 8 = -2, তাহলে এইখানে হচ্ছে 6, তাহলে এইখানে তুল্য সংখ্যাটা আসবে হচ্ছে 1, জারণ মানের পরিবর্তন 1, তাহলে অপশান শুরু হবে 1 দিয়া, তাহলে এটা বাদ, আবার কি এটাও বাদ। এই দেখো অপশান ট্রায়াল দিলাম, আচ্ছা গেল, একটা ট্রায়াল দিয়ে পায়ে গেলাম, এমসিকিউ তো দাগাইতে হবে। তাহলে এটা 7, এনে হয়েছে 4, পরিবর্তন কত? 3, তাহলে 1 আর 3, আরে সেরা, সেকেন্ডটা মিলে না, এটা মিলছে, তাহলে এটা অ্যান্সার, এটা বাদ। ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেছি, তাও আর একটু আগাই, আর না দাগাইলেও চলে, বাট তাও একটু আগাই। এই যে এইগুলাই হচ্ছে তোমাকে মানুষের মধ্যে আলাদা করে দিবে, মানে সবাই কিন্তু দাগাবে এই জিনিসটা, তুমি অপশান চেক করে করে যদি করো তাহলে তুমি টাইমলি খুব দ্রুত জিনিসটা সলভ করে ফেলতে পারবা। সো তোমাকে যদি দ্রুত সলভ করতে হয় তোমাকে এইসব টেকনিক ফলো করতে হবে। তাহলে -6, এটা কত হইতেছে? -6 আর এনে আইতেছে কত? 3, তাহলে এনে কত আইতেছে? এনে আইব 4, তাহলে এনে আইব 4, এটা 2 প্লাস এনে জারণ মান কত? +2, তাহলে এইখানে কত হবে? 7, তাহলে এনে হবে 5। দেখো এই যে মিলে গেছে, দেখো পারফেক্টলি মিলে গেছে, ডান হয়ে গেছে। এবার এটা, এই প্রশ্নটা আমার কাছে এত মানে ইন্টারেস্টিং একটা প্রশ্ন লাগে, তুমি যদি স্মার্টলি দেখো, মানে ঠান্ডা মাথায় দেখো, আসলে বেশ ভালো একটা প্রশ্ন, খেয়াল করে দেখো। আবারও বলতেছি ভাইয়া একটু ভালো করে পড়তে হবে। সো এখানে খেয়াল করো, CrO4 এটা হচ্ছে 2-, কিসে কনভার্ট হয়েছে? এখানে CrOH, তারপর এখানে কি ভাইয়া? এটা হচ্ছে 4, এটার উপর মাইনাস। তাহলে তুমি এখানে যেটা করলা ভাইয়া, এই জায়গাটায় তুমি এই জায়গাটায় যেটা করলা এইখানে, হ্যাঁ এখানে কি করলা? এই জায়গাটায় আদি আর শেষ অবস্থাটা সিলেক্ট করে ফেললা, ঠিক আছে? সো তোমার আদি অবস্থা জানো, শেষ অবস্থা জানো, তাহলে তুমি জারণ মানটা বের করে ফেলো এইখানে x - 8 = -2, তাহলে এইখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে 6 +6, এইখানে x - 4 = -1, তাহলে এইখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +3। তাহলে এখন তোমরাই বলো এটার তুল্য সংখ্যা কত হবে? তাইলে ভাইয়া 6 থেকে 3 বাদ দিব, তুল্য সংখ্যা হবে 3, তুল্য সংখ্যা পেয়ে গেলাম। একইভাবে এখানে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, S2O3 2-, এটা কিসে কনভার্ট হয়েছে? SO4 2- এ কনভার্ট হয়েছে। এখানে কিন্তু ব্যালেন্স করা জরুরি না, তোমার অ্যান্সারটা বের করতে হবে। সো তুমি যেটা করবা, এইখানে জারণ মান বের করো, সালফারের জারণ মান কত ভাইয়া? +x - 8, তাহলে 6, তাহলে এখানে 2x - 6 = 2x - 6 = -2, তাহলে -2 আর এখানে 6, 4 ভাগ করলে 2, তাহলে পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে এই যে এইখানে তো সমস্যা আছে, সমস্যা আছে, সমস্যা আছে ভাইয়া। এইখানে খেয়াল করো ভাইয়া, সালফার কয়টা আছে? 2টা আছে না? সালফার কয়টা? 2টা,
এখানে সালফার কয়টা একটা, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে আগে, সমান করে নিতে হবে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবা এখানে কিন্তু সমান করে নিতে হবে। তাহলে একটা সালফারের জন্য পরিবর্তন 4, তাহলে এখানে ই সমান কত হবে, একটা সালফারের জন্য পরিবর্তন 4, দুইটা সালফারের জন্য কত হবে ভাইয়া, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে অ্যান্সার হবে 8। বিশ্বাস করো ভাইয়া বাকি অঙ্ক কোনো সমস্যাই না। কেমনে করব, অঙ্ক শেষ। তাহলে কি করব, n ইন্টু ই, এখানে কি দিব CrO4 2 মাইনাস ইকুয়াল n ইন্টু ই, এখানে কি দিব S2O3 2 মাইনাস। তাহলে আমার অঙ্ক শেষ কিভাবে দেখো, S ইন্টু বি বসাবো, এইখানে CrO4 2 মাইনাস যেটা আছে এইটার ঘনমাত্রা দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে 0.154 মোলার দেওয়া আছে। এটার কি আয়তন দেওয়া আছে, রিকোয়ার্ড টু রিঅ্যাক্ট উইথ 40 মিলিলিটার এত, আচ্ছা তাহলে এটার আয়তন দেয়া নাই, এটা বের করব। তুল্য সংখ্যা কত পাইছো, 3 পাইছো, ওকে ইকুয়াল S ইন্টু ভি, এস কত দেওয়া আছে 0.25 এটা দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে 40, তুল্য সংখ্যা কত দেওয়া আছে 8। ভাইয়া এখানে একটু খেয়াল রাখো, এটাকে 1000 দিয়ে ভাগ করে নেয় তাহলে মিলিলিটার, এটাও কিসে বসাইছো মিলিলিটার, ভাগ করো নাই যেহেতু তাহলে মিলিলিটারেই আসছে। তাহলে এখন বসাই দেই চলো, 0.25 ইন্টু 40 ইন্টু 8 ডিভাইডেড বাই 0.154 ইন্টু 3, তাহলে এটা কত আসতেছে 173.16, এটা আসছে কিন্তু মিলিলিটারে। প্রশ্নটা খেয়াল করে দেখো, এটাকে রাউন্ডেড করতে হবে নিয়ারেস্ট ইন্টিজারে। তাহলে এখন অ্যান্সারটা কত লিখবা, 173.16 লিখবা নাকি 173 লিখবা, অবভিয়াসলি 173 লিখবো। সো অ্যান্সার উইল বি 173। সো আমি এখানে তোমাদের যেটা বুঝাইতে চাচ্ছি ভাইয়া, আদি অবস্থা আর ফাইনাল অবস্থা যদি জানো তাহলে জারণ মানের পরিবর্তন বের করে তুল্য সংখ্যা বের করে ফেলতে পারবা। অঙ্ক করার জন্য ব্যালেন্স না করলেও চলবে, n ইন্টু ই সমান n ইন্টু ই দিয়ে অঙ্ক করে ফেলতে পারবা, খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা এটা আরেকটা খুবই মজার প্রশ্ন। সো চলো এটা একটু সলভ করি। দেখো কি বলা হয়েছে এইখানে, আমি যদি তোমাকে বলি প্রথম কথা হচ্ছে ABCD এর মান বের করতে হবে বেসিক মিডিয়ামে, এটা হচ্ছে তোমার কাছে আপাতত কোশ্চেন। সো আমরা IO3 মাইনাস, এটাকে যদি একটু চিন্তা করো IO3 মাইনাস, এটা কিসে কনভার্ট হয়েছে ভাই, এটা কনভার্ট হয়েছে I মাইনাসে। তাহলে এখানে কে কোথায় কনভার্ট হয়েছে এটা আগে একটু লিখে ফেলি। দেখো আমরা এটা আগে লিখে ফেললাম, IO3 মাইনাস কনভার্ট হয়েছে কিসে I মাইনাসে। এখন দেখো তো ভাই অক্সিজেন কয়টা আছে 3টা, তাহলে যতটা অক্সিজেন আছে তোমাদেরকে শিখাইছিলাম ভাইয়া, যতটা অক্সিজেন আছে ঠিক তত মোল পানি লিখতে হয়। তাহলে এইখানে অক্সিজেন 3টা বেশি, তাহলে 3 মোল পানি লিখে ফেলবো, লিখছো লিখছি ভাইয়া, যতটা পানি লিখছো তার ডাবল মোল OH মাইনাস এই পাশে লিখে ফেলবো, লিখছো লিখছি। দেখো সব মিলে গেছে, কেমনে মিলছে, অক্সিজেন 3টা 3 3 6, এখানে 6, হাইড্রোজেন এখানে 6টা মিলে গেছে, আয়োডিন এখানে ভাইয়া একটা। এবার জারণ মানগুলো বের করে ফেলি, চলো তো ভাইয়ারা চলো। এইখানে আয়োডিনের জারণ মান তুমি যদি বের করো তুমি দেখবা এইখানে আয়োডিনের জারণ মান আসছে মাইনাস কত 1। এবার তুমি এইখানে আয়োডিনের জারণ মানটা বের করো, x মাইনাস 6 ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে এখানে আসবে 5। ঠিক আছে, বাইরে গেছে না কমে গেছে ভাইয়া, কমে গেছে। তাহলে পরিবর্তন কেমনে বের করবা, এইটা মাইনাস এইটা, তাহলে কত হবে 5 বিয়োগ 1, তাহলে হবে 6। তাহলে এইখানে সে 6টা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইকুয়েশন ডান, একটা ইকুয়েশন আমার ডান। এটা নিয়ে আসলে কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে ভাইয়া বাকি যে পার্টটা ওইটা লিখতে যায় একটু প্যারা খাবা। কীরকম প্যারা খাবা খেয়াল করো, আমি লিখি CrOH3 ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, এটা যেটা আছে এটা বিক্রিয়া করে কিসে কনভার্ট হয়েছে, এটা কনভার্ট হয়েছে হচ্ছে CrO4 2 মাইনাসে কনভার্ট হয়েছে। এইবার একটু মিলে আগে খেয়াল করো ভালো করে দেখো, ক্রোমিয়াম একটা মিলে গেছে, অক্সিজেন এখানে আছে 3টা, এখানে আছে 4টা। তার আগে জারণ মানগুলো বের করে ফেলো, x মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে x মাইনাস 4 না সরি x মাইনাস 8 ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে এখানে আসবে 6, তাহলে ক্রোমিয়ামের জারণ মান কত 6, এইখানে ক্রোমিয়ামের জারণ মান কত ভাইয়া প্লাস 3, তাহলে পরিবর্তন কত 3, তাহলে তুমি 3টা ইলেকট্রন কি করছো ভাইয়া, কি করছো ছাইরা দিছো না গ্রহণ করছো, বাইরে গেছে, তাহলে 3 মোল ইলেকট্রন তুমি ছাইরা দিছো, 3 মোল ইলেকট্রন ছাইরা দিছো। আচ্ছা এবার তোমাকে আরেকটু কাজ করতে হবে, কি কাজ ভাইয়া, এইখানে তোমাকে একটু সাবধানে চিন্তা ভাবনা করতে হবে যে জিনিসটা, সেইটা হচ্ছে ভাই আমি তো তুল্য সংখ্যা পেয়ে গেছি মোটামুটি, এখন সবই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে এখন অক্সিজেনগুলো ব্যালেন্স হয় না কিন্তু, এখানে অক্সিজেন আছে 3টা, এখানে আছে 4টা। টেকনিক তুমি জানো, যেই পাশে অক্সিজেন বেশি থাকে সেই পাশে 1 মোল পানি দিব। আচ্ছা তাহলে এই পাশে 1 মোল পানি দিব, যত মোল পানি লিখবো তার ডাবল মোল OH মাইনাস কি করবো এই পাশে লিখবো। এখন এইখানে প্রবলেম যেটা হয়েছে একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, এখানে কি হয়েছে 3 আর 2 5, ঠিক আছে 3 আর 2 5, ঠিক আছে তো CrOH3। আচ্ছা অক্সিজেন এখানে আছে 3টা, 3 2 5, এনে 4 আর 1 5, 2টা হাইড্রোজেন, সব কি মিলছে, সব পারফেক্টলি মিলে গেছে, এখানে ঠিক আছে। আচ্ছা দেখি
আচ্ছা, সো এইখানে মোটামুটি সবই মিলে গেছে আলহামদুলিল্লাহ। এইখানে একটা ছোট্ট ইয়া হয়েছে, এটা প্লাস হবে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু এই পাশে প্লাস হবে কারণ সেটা তো ছাড়ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, সো জারণ মানের পরিবর্তন হচ্ছে 3, সব মিলে গেছে। এখানে অক্সিজেন 4টা, এখানে একটা 5টা, এখানে 3 আর 2 5, মানে এখানে অক্সিজেন একটা 4টা ছিল, তো এই পাশে 3টা ছিল, একটা বেশি ছিল। সো জয়টা বেশি আছে, তো মানে এখানে অক্সিজেন একটা বেশি এই পাশের তুলনায়, তাহলে জয়টা বেশি তত মোল পানি তার ডাবল মোল OH মাইনাস। এখানে হাইড্রোজেনটা একটু দেখো, একটু সমস্যা কি হয়েছে। হাইড্রোজেন এখানে কয়টা আছে একটু খেয়াল করো তো, 3টা, আর এখানে কয়টা লেখছো 2টা, 5টা। দেখছো ভাইরা এই পাশে হাইড্রোজেন কয়টা লেখছো, দেখো তো ভাইরা এই পাশে হাইড্রোজেন লেখছো মাত্র 2টা, মিলে নাই কিন্তু। মানে তুমি, আমি যে নিয়ম বলতেছিলাম যে ভাইয়া যেই পাশে অক্সিজেন জয়টা বেশি তত মোল পানি লিখবা, তার ডাবল মোল OH মাইনাস অপোজিট সাইডে লিখে ফেলবা, এটা যদি করো এখানে এটা কিন্তু মিলতেছে না, এটা মিলতেছে না। এখন তোমাকে একটু মিলাইতে হবে, এমনভাবে লিখতে হবে, টেকনিকটা শুনো, এমনভাবে লিখতে হবে যাতে তুমি আর সব মিলে। সো আমি এখন জানো কি করব, দেখো এনে 3টা আছে না, OH অক্সিজেন 3টা আছে, এই পাশে আছে কয়টা 4টা, একটা মিসিং আছে তাই না। আমি এখন এখানে পানি বাড়ায় বাড়ায় এমনভাবে লিখবো যাতে সংখ্যাটা ফ্র্যাকশন না আসে, আমাকে একটু এখানে টেকনিক্যালি চিন্তা করতে হবে। সো ধরো আমি এখানে পানি লিখলাম 2টা, কথার কথা, তাহলে 2 মোল পানি লিখছো মানে হাইড্রোজেন কয়টা লিখছো 4টা, বুঝো ভালো করে, হাইড্রোজেন কয়টা লিখছো 4টা, তাহলে 2 মোল পানি লিখলে ওই পাশে 4 মোল OH মাইনাস লিখতা, এরকম লিখতে না নিয়মটা। এখন আমরা আর এই নিয়মে যাবই না, আমরা একটু স্মার্টলি হিসাব করবো। এনে 2 মোল পানি লিখছো, তাহলে হাইড্রোজেন কয়টা লিখছো 4 দুগুণা 2 দুগুণা 4, 2 দুগুণা 4, অক্সিজেন কয়টা আসছে 2টা, তাহলে 4 আর 2 6, 4 আর 2 6, এখানে অক্সিজেন অলরেডি আছে 3টা। সো এমনভাবে এখানে অক্সিজেনটা আনতে হবে যাতে মিলে যায়। অক্সিজেন কয়টা হয়ে যাবে 6টা, এটা 3টা আছে, তাহলে 3OH মাইনাস যদি দাও এখানে, তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে গেলো 3টা, আর 3টা 6টা, ওয়াইরাস এখানে হাইড্রোজেন আছে 4টা। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, তুমি যদি এখানে করো ফ্র্যাকশন চলে আসবে। সো তোমাকে একটু সাবধানে আগাইতে হবে এই জায়গাটায়। আমরা এখানে ডিরেক্টলি 2OH মাইনাস লিখবো না, এবং পানির ক্ষেত্রেও ডিরেক্টলি আমরা এখানে H2O না লিখে, দেখো তোমাদেরকে একটা ডেটা একটু বলে দিই কীভাবে লিখতে পারো যাতে ফ্র্যাকশন না আসে। সো এইখানে আছে 4টা, আমি এখানে ধরো 4 মোল পানি লিখলাম, কয় মোল পানি লিখলাম 4 মোল, তাহলে অক্সিজেন কয়টা লিখছো 4 4 8টা, এখানে অক্সিজেন আছে কয়টা 3টা, তাহলে তোমার এখানে 5টা দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে 5OH মাইনাস। এইবার দেখো হাইড্রোজেনটা মিলে গেছে, 3 আর 5 8, দেখো মিলে গেছে, 4 দুগুণা 8, দেখো পারফেক্টলি মিলে গেছে, পারফেক্টলি মিলে গেছে। এখন কি করতে হবে ভাইয়া, এখন কি করতে হবে, এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দাও, তাইলেই হয়ে গেছে। তাহলে এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কত হয়ে যাবে 10OH মাইনাস প্লাস 2CrOH, তারপর কি হয়ে যাবে 3, তারপর এখানে কি হয়ে যাবে ভাইয়া, এটাকে যদি 2 দিয়ে গুণ দাও ভাইয়া, এটা কি হবে 2CrO4 2 মাইনাস, এখানে হবে 6 ইলেকট্রন প্লাস এটা কত হবে 8H2O। ভাইয়া এখন এই যে এই রিয়াকশনটা আর এই রিয়াকশনটা কি করব, যোগ করব, তাইলে আমাদের ABCDEF যা আছে সব মান চলে আসবে। সো চলো করে ফেলি ভাইয়া, এখন আমরা মানগুলো বের করে ফেলে যোগ করি। আমরা কিন্তু এইটা আর এটা যোগ করতেছি, তার আগে একটু খেয়াল করে দেখো, যেভাবে আছে সেভাবে লিখি। CrOH3 আছে আগে, তাহলে এটা লিখি, তাহলে 2CrOH3, প্রশ্ন যেভাবে চাইছে সেভাবে লিখি। তারপর কি আছে BOH মাইনাস, তাহলে OH মাইনাস একটু খেয়াল করে দেখো, এই পাশে আছে 10টা, খেয়াল করছো, আর এই পাশে আছে 6টা, তাহলে থাকবে কয়টা, তাহলে থাকবে 4টা, তাহলে 4OH মাইনাস গেল ভাইয়া। আচ্ছা, তারপরে কি আছে IO3 মাইনাস, তাহলে IO3 মাইনাস তো একটাই আছে, তাহলে এখানে জাস্ট সিম্পলি IO3 মাইনাস, ঠিক আছে, সব লিখে ফেলছি, হ্যাঁ ভাইয়া লিখে ফেলছেন। এবার এই পাশে আসেন ভাইয়া, এবার হবে CrO4 2 মাইনাস, CrO4 2 মাইনাস, তাহলে এখানে কি লিখতে হবে ভাইয়া, এখানে লিখতে হবে হচ্ছে 2CrO4 2 মাইনাস গেল এটা। আচ্ছা, তারপরে হচ্ছে পানি, পানি এবার খেয়াল করে দেখো, এই পাশে আছে 3টা, এই পাশে আছে 8টা, তাহলে কত হবে ভাইয়া 5H2O, ঠিক আছে ওকে। তারপরে আর কি আছে FI মাইনাস, I মাইনাস কয়টা আছে ভাইয়া, একটাই আছে, তাহলে জাস্ট সিম্পলি I মাইনাস। এখন ওটার সাথে সাথে মিলাই ফিলাই লিখে ফেলি, চলো ABCDEF, এর মান কত পাইছো 2, B এর মান কত পাইছো 4, C এর মান কত পাইছো 1, D এর মান কত পাইছো 2, E এর মান কত পাইছো 5, F এর মান কত পাইছো 1। শেষ ভাইয়া, দেখো ম্যাথ হয়ে গেছে। ওকে, সো এটা আমাদের ডান, আমরা আশা করি বুঝতে পারছি। এইখানে একটা ছোট্ট ঝামেলা ছিল, এই ঝামেলাটা একটু সাবধানে সলভ করতে হবে, কারণ আমি এখানে ফ্র্যাকশনটা চাই নাই, ফ্র্যাকশন না আনার জন্য যা যা করা দরকার আমি তা করছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা, এই কোয়েশ্চেনটা আরও বেশি মজার, আরও বেশি মজার মানে আরও বেশি মজার, তুমি যদি বুঝো। দেখো S8 এটা কিসে কনভার্ট হয়েছে, দেখো ভালো করে, S2 মাইনাসে কনভার্ট হয়েছে, S2 মাইনাসে কনভার্ট হয়েছে, মানে S8 আসলে দুইটা জায়গায় কনভার্ট হয়েছে, এটাতেও কনভার্ট হয়েছে, এটাতেও কনভার্ট হয়েছে আসলে, ঠিক আছে। এইটা একবার এইখানে আসছে আর একবার এটা এইখানে গেছে, বুঝছো, দুইটা কনভার্ট হয়েছে, ঠিক আছে, S2 মাইনাসে কনভার্ট হয়েছে। এখন তুমি যদি এইখানে জারণ মানগুলো দেখো, আগে মিলাই নিতে হবে, 8টা সালফার আছে, তাহলে এইখানেও 8টা সালফার দিয়ে দাও, 8টা সালফার দিয়ে দাও। এখানে সালফারের জারণ মান 0,
এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারো কোনো ডাউট থাকার কথা না। এইখানে সালফারের জারণ মান কত ভাইয়া? -2। তাহলে দেখো একটা সালফারের জন্য জারণ মানের পরিবর্তন কত হয়েছে? -2। বাইরে গেছে না কমে গেছে? কমে গেছে। তাহলে এইখানে খেয়াল করে দেখো S8 এটা 0-তে আছে, একটা সালফারের জন্য -2 হয়েছে, 8টা ছিল তাই 8 দিয়ে গুণ করে দিছি, মিলাই ফেলছি। একটা সালফারের জন্য -2, 8টা সালফারের জন্য 8 দুগুণা 16। তাহলে সে কি করছে ভাইয়া? 16টা ইলেকট্রন গ্রহণ করছে। এটা একটা ইকুয়েশন লেখা শেষ। আচ্ছা গেল। এরপরে পরের ইকুয়েশনটা লিখি। আবার S8 এটা কি সে কনভার্ট হয়েছে? খেয়াল করে দেখো তো ভাইরা, এটা কনভার্ট হয়েছে হচ্ছে S2O3 2-। আগে তুমি যেটা করবা ভাই, আগে ব্যালেন্স করো। সালফার 8টা আছে, এনে 4 দিয়ে গুণ করো। এবার আস্তে ধীরে করি। এখানে সালফারের জারণ মান 0, ব্যালেন্স করে ফেলবা আগেই। এরপরে এইখানে সালফারের জারণ মান 2x - 6 = -2। তাহলে 2x = 4, তাহলে x = +2। তাহলে এখন দেখো একটা সালফারের জন্য পরিবর্তন কত? 2। তাহলে 8টা সালফার আছে, তাহলে পরিবর্তন কত হবে? 16। তাহলে এরা 16টা ইলেকট্রন ছেড়ে দিস। এবার কিন্তু আর সমস্যা নাই, এখন বাকি কাজগুলো করতে হবে। এখানে অক্সিজেন আছে কয়টা? 3টা। জয়টা অক্সিজেন বেশি আছে, ঠিক তত মোল পানি লিখে ফেলো, 3H2O। যতটা পানি লিখছো তার ডাবল মোল OH- লিখে ফেলো, তাহলে 6OH-। এখন বাকি কাজ শেষ, আশা করি তোমরা বুঝে ফেলছো কি হবে। এখানে কিন্তু আর কোনো হিসাব কিতাব করার কিছু দরকার নাই, বাকি কাজ সব হয়ে গেছে। দেখো কারণ ইলেকট্রন মিলে আছে, তো গুণটুন কিচ্ছু করবে না। তাহলে OH- কয়টা লাগবে? এখানে কয়টা লাগবে? 6টা। তাহলে A = হবে 6, তাহলে অ্যান্সার হবে 6। ঠিক আছে। আচ্ছা, সো এখন তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, দেখো তোমরা কি আসলে বুঝছো কিনা জানি না। তোমাদেরকে একটা মজার কাহিনী দেখাই। এখানে একটা মজার কাহিনী হয়েছে, কাহিনীটা একটু দেখো। আমি তোমাদেরকে বলছিলাম, একটু দেখো ভাইরা এই জায়গাটায়, এখানে আসলে অক্সিজেন কয়টা বেশি ছিল ভাইরা? 3টা বেশি ছিল। দেখো তো ভাইয়া, অক্সিজেন কি আসলে 3টা বেশি ছিল? উত্তর হচ্ছে না ভাইয়া। তাহলে এখানে যে আপনি 3H2 লিখছেন, এটা কি ঠিক আছে? উত্তর হচ্ছে না, এটাও ঠিক নাই। তাহলে এখানে কয়টা বেশি আছে অক্সিজেন? 12টা। তাহলে এখানে লিখতে হবে আসলে 12H2O। কি লিখতে হবে? 12H2O লিখতে হবে। তাহলে 12H2O। তাহলে এটা ডাবল OH-, তাহলে এইখানে অ্যান্সার হবে কত? 24OH- হবে। সাবধানে কিন্তু ভাইয়া, হ্যাঁ। এবং অ্যান্সার কিন্তু তুমি যদি বলো এটা 6 হবে, তাহলে কিন্তু এটা হয় নাই, অ্যান্সার কিন্তু হয় নাই। ঠিক আছে, এখন আমরা এটা যোগ করি। দেখো আমরা এটা যোগ করি, এই যোগ করে অ্যান্সার লিখতে হবে কেন ভাইয়া? ডিরেক্টলি তো অ্যান্সার চলে আসার কথা ছিল। না ভাই, একটু ঝামেলা আছে, তাই বলতেছি এটা যোগ করে লিখতে হবে। কেন? দেখো তো এইখানে S8 কয়টা আসবে ভাইয়া? 2S8 আসবে, 2S8 প্লাস, তারপর এই পাশে কি আর কোনো OH- আছে? না ভাইয়া, আর কোনো OH- নাই, তাহলে 24OH-। আর কিছু আছে এই পাশে? আর কিছু নাই। আচ্ছা গেল। মানে আমি ওইখানে তোমাদের যেটা দেখাইছিলাম, অনেকে থাকবে এখানে একটা ভুল করবে, এই ভুলটা করা যাবে না, ভুলটা করছি একবার, কারেক্ট করে দিছি। আরেকটা ভুল হচ্ছে অনেকে এটা যোগ করে অ্যান্সার তো এটাই আসবে, আর তো কোনো কিছু নাই, চেঞ্জ হবে না। বাট এখানে একটু খেলাধুলা আছে, একটু দেখো আমি তোমাদের দেখাইতেছি। তাহলে এখানে এটা কি হবে? 8S2-। খেলাধুলা আছে বলে যোগ করতেছি ভাইয়া, শুধু শুধু করতেছি, ব্যাপারটা কিন্তু এমন না। 4S2O3 2-। তারপর এখানে হবে 12H2O। এখন কি খেলাধুলাটা আছে এখানে তোমরা কি খেয়াল করছো ভাইয়া? এই যে এই ইকুয়েশনটার মধ্যে সবগুলা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে একটা ভাগ যায়, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে S8 প্লাস এইখানে দেখো 12OH-। মানে যারা অতি উৎসাহী তারা না আসলে ডিরেক্টলি 6 লিখে ফেলবে, বা ওই যে ওইখানে একটা ভুল করতে পারে। সো ওই ভুলটা কিন্তু ভাইয়া তোমাদের ভালোর জন্যই করা হয়েছে, ইচ্ছা করেই কিন্তু এটা করা হয়েছে। তাহলে এখানে কত হবে? এটা কিন্তু এই আস্তে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে ভাইয়া? এইখানে হবে হচ্ছে 4, সরি, আচ্ছা গেল। এখানে হবে হচ্ছে 4S2- প্লাস 2S2O3 প্লাস এইখানে হবে কত? 6H2O। তোমার প্রশ্নে যদি A এর মান চাইছে, বাকিগুলো আমরা বের করে ফেলছি। B এর মান কত হবে ভাইয়া? 4, C এর মান কত হবে? 2, D এর মান কত হবে? 6, আর A এর মান কত হবে? 12। এখানে তো S8, তাহলে এইখানে A এর মান কত হবে? এটা হবে 12। ঠিক আছে। সো এইখানে ভাইয়া আবার একটু বলি, এখানে কিন্তু ভুল করা যাবে না ভাইয়া। একটা ভুল হচ্ছে এখানে তোমাদের অনেকের মনে হবে অক্সিজেন 3টা বেশি, না, অক্সিজেন কিন্তু 12টা বেশি। তাহলে 12 মোল পানি, তার ডাবল মোল OH-। অনেকে বলবে যে ভাই আর তো কোনো কিছু সমস্যা নাই, ডিরেক্টলি এখন লিখে ফেলেন এটা 24। উত্তরও কিন্তু 24 না, কারণ এটা যোগ করে তারপর অ্যান্সারটা আনতে হবে। সো একটু সাবধানে কিন্তু আগাইতে হবে। ঠিক আছে, তাড়াহুড়া করা যাবে না। আচ্ছা, সো এইবার এটা যদি একটু চিন্তা করি, দেখো MnO4-, দেখো ক্ষারীয় মাধ্যমে কিন্তু এটা কিন্তু হচ্ছে বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, MnO4-। তাহলে MnO4-, এটা কিসে যাবে? এটা কিসে যাবে? এটা যাবে হচ্ছে MnO2-তে। তাহলে ভাইয়া কি করব? তারপর 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 এই পাশে অক্সিজেন 4টা, এই পাশে 2টা বেশি, তাহলে এই পাশে দিয়ে দিব 2H2O। দিছো? হ্যাঁ দিছি। তারপর এই পাশে কি দিয়ে দিব ভাইয়া?
4OH মাইনাস দিছি, তারপর ভাইয়া তুল্য সংখ্যার এখানে হচ্ছে 7, খেয়াল করে দেখো জারণ মান তুল্য সংখ্যা তো না, জারণ মান এখানে 7, এখানে হচ্ছে 4, তাহলে পরিবর্তন 3, তাহলে এখানে 3 মোল ইলেকট্রন সে কী করছে, গ্রহণ করছে, একটা বিক্রিয়া শেষ। ম্যাঙ্গানিজ একটা, অক্সিজেন হচ্ছে 4 দুগুণা 6, 4 দুগুণা 6, অক্সিজেন 4টা, হাইড্রোজেন হচ্ছে 4টা, মিলে গেছে, সেরা। আচ্ছা, এরপরে আসো ভাইয়া SO3, হ্যাঁ 2 মাইনাস, এটা কিসে কনভার্ট হবে, SO3 2 মাইনাস, এটা কনভার্ট হবে হচ্ছে SO3 2 মাইনাস, কিসে কনভার্ট হয়, এটা SO3 2 মাইনাস কনভার্ট হয়ে হচ্ছে SO4 2 মাইনাসে, SO4 এটা 2 মাইনাসে কনভার্ট হবে। একটু মিলাই দিই, সালফার একটা আছে, অক্সিজেন এই পাশে একটা বেশি আছে, তাহলে 1 মোল পানি লিখবো, 1 মোল পানি, যত মোল পানি তার ডাবল মোল OH মাইনাস, ওকে গেল, মিলছে, 3 2 5, 3 2 5, 4 আর 1 5, হাইড্রোজেন 2টা মিলে গেছে, ওকে মিলে গেছে, আহো তাড়াতাড়ি আহো। এখানে সালফারের জারণ মান কত ভাইয়া, +6, এখানে সালফারের জারণ মান কত, x - 6 = -2, তাহলে এখানে হচ্ছে 4, এখানে জারণ মান কত 4, এই জায়গায় জারণ মান হচ্ছে তোমার 4, এই জায়গায় জারণ মান হচ্ছে 6, পরিবর্তন কত ভাইয়া 2, তাহলে এখানে কয়টা সালফারের জন্য, একটা সালফারের জন্য, তাহলে সে অবশ্যই ভাইয়া 2টা ইলেকট্রন কি করছে, ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। এখন ভাই এটুকু কি শেষ না, ভাই এটা কিন্তু শেষ না, এবার তোমাকে একটু খাটাখাটনি করতে হবে, এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে। সো চলো করে ফেলি, জিনিসটা অনেক সহজ আছে, এখানে বাকি কাজ তো অনেক সহজ, তুমি মেইন ইকুয়েশন লিখে ফেললে বাকি কাজ অনেক সহজ আর কি। সো চলো এখন আমরা এটা যোগ করে ফেলবো। সো আমি উপরেরটারে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে হবে 4H2O করছো, এখানে দিব হচ্ছে 2MnO4 মাইনাস, এখানে দিব হচ্ছে 6 ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা গেল এটা, এটাকে 2 দিয়ে গুণ করতেছি, তাহলে এখানে হবে 2MnO2 প্লাস এখানে হবে 8OH মাইনাস। আচ্ছা এরপরে হচ্ছে এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে এখানে হবে 6OH মাইনাস, তারপর এখানে হবে 3SO3 2 মাইনাস, তারপর এটাকে যোগ করে দাও, এখানে আসবে 3 দিয়ে গুণ করতেছে কিন্তু এটা, তাহলে হবে 3SO4 2 মাইনাস প্লাস এখানে হবে 3H2O প্লাস এখানে হবে 6 ইলেকট্রন, এইবার যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। সো এখানে কাটাকাটি যাবে অনেক কিছুই, এনে 8টা আছে, এনে 6টা আছে, তাহলে এই পাশে হয়ে যাবে 2OH মাইনাস, গেল এটা। পানি যদি চিন্তা করো, এখানে 4টা, এনে 3টা, তাহলে এখানে হচ্ছে 1 মোল পানি চলে আসবে প্লাস, আর বাকি কোনোটা কাটাকাটি যায়, 6টা ইলেকট্রন কাটাকাটি, তাহলে এখানে হচ্ছে 2MnO4 মাইনাস প্লাস 3SO3 2 মাইনাস, তারপর এখানে তীর চিহ্ন, তারপর এইখানে হবে 2MnO2 প্লাস 3SO4 2 মাইনাস, পানি লিখে ফেলছি, বাকিটা শেষ। সো এই দেখো ভাইয়া সমতা হয়ে গেছে। একটু দেখো ম্যাঙ্গানিজ 2টা, সালফার 3টা, অক্সিজেন গুণ 1টা, আর এনে 4 দুগুণা 8, 9টা, আর এনে 3 3 9, 17টা, 2 দুগুণা 4, 3 4 12, তাহলে 12 আর 4 কটা হলো, 3 4 12 আর 4 16 আর 2 3 3 9, 9 4, 9 আর 8 17 আর 1 18, 18টাই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হাইড্রোজেন আছে 2টা, দেখো পারফেক্টলি মিলে গেছে, সমতা হয়ে গেছে। সো এটা কিন্তু হচ্ছে অনেক আগে একবার বুয়েট 5-6 সালে আসছিল কিন্তু, হ্যাঁ এটা কিন্তু আমাদের বুয়েট 5-6 এর প্রশ্ন, এই যে যেটা মাত্র করলাম ভাইয়া, এটা অনেক আগের একটা প্রশ্ন, বুয়েট 5-6, তার মানে আগে ক্ষারীয় মাধ্যমে সমতা কিন্তু আসতো। তোমরা কি খেয়াল করে দেখছো কিনা জানি না, আমরা কিন্তু এখানে যতগুলা জিনিস করছি সবগুলাই কিন্তু একটু খেয়াল করে দেখছো, ক্ষারীয় মাধ্যম ম্যাক্সিমামই কিন্তু আমরা ক্ষারীয় মাধ্যমেই করছি, খেয়াল করে দেখছো ক্ষারীয় মাধ্যম। সো আমি চেষ্টা করছি হচ্ছে যে জিনিসগুলো তোমরা একটু মনে হচ্ছে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, একটু ট্রিকি, ওই জিনিসগুলো এখানে দেখায় দিতে আর কি, ঠিক আছে। আচ্ছা সো আমরা চলো আরেকটু আগেই, এবার দেখো কি বলা হয়েছে, KMnO4 অক্সিডাইজ I- ইন অ্যাসিডিক অ্যান্ড নিউট্রাল বা ফেইন্টলি অ্যালকালাইন সলিউশন রেসপেক্টিভলি। আচ্ছা এখানে একটু বলে রাখি তোমাদেরকে, KMnO4 I- যেটা আছে ভাইয়া, তোমাকে আগে এটা একটু বুঝতে হবে, KMnO4 এটা অ্যাকচুয়ালি কি পদার্থ ভাইয়া, এটা একটু চিন্তা করো আগে, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো। KMnO4 এটা কি ধরনের পদার্থ, এটা হচ্ছে জারক, এটা কি ধরনের পদার্থ ভাইয়া, জারক পদার্থ। আচ্ছা গেল, এটা জারক পদার্থ, তাহলে I- যেটা আছে বোঝাই যাচ্ছে এটা একটা বিজারক পদার্থ হবে, এটা কি পদার্থ হবে, এটা একটা বিজারক পদার্থ হবে, তাহলে এইটা I- যেটা আছে এটা কি করবে, ইলেকট্রন এখানে কি করবে, দান করবে, I- কি করবে, ইলেকট্রন দান করবে। অর্থাৎ এখানে তুমি যদি একটু স্মার্টলি ডিল করো, এখানে এদের অক্সিডেশন নাম্বার মানে জারণ সংখ্যা ON, এটাকে আমরা বলতে পারি জারণ মান কি হবে, বাড়বে। যখনই ইলেকট্রন তুমি দান করবা, তাহলে I- থেকে যাদের জারণ মান বেশি আছে সেটাতে আমরা যাব, ঠিক আছে। সো I-
মাইনাস বুঝতে হতো, তাহলে জারণ মান -1-এ আছে, তাহলে জারণ মান বাড়ছে যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে যাবো। জারণ মান কিন্তু বাড়তে হবে, ভালো করে খেয়াল রাখবা, ভালো করে খেয়াল রাখবা, জারণ মান বাড়তে হবে, ঠিক আছে। এইখানে যদি চিন্তা করো, এইখানে I মাইনাসের জারণ মান কত ভাইয়া, এখানে I মাইনাসের, ও আচ্ছা এখানে একটা কথা আছে, অ্যাসিডিক আর হচ্ছে অ্যালকালাইন মানে ব্যাপারটা আছে। I মাইনাস যেটা আছে এটা তোমাদেরকে একটু বলে রাখি ভাইয়া, এটা I মাইনাস অ্যাসিডিক মিডিয়ামে একরকম, আবার বেসিক মিডিয়ামে আরেক রকম। এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে আর এদিকে হচ্ছে বেসিক মিডিয়ামে। তো তুমি যদি এখানে চিন্তা করো, অ্যাসিডিক মিডিয়ামে যখন যায় I মাইনাস, এটা কনভার্ট হয়ে হচ্ছে হাফ I2-তে, হাফ I2-তে। জারণ মান কি বাড়ছে? উত্তর হচ্ছে খেয়াল করে দেখো ভাইয়া, জারণ মান অবশ্যই বাড়ছে। এখানে ছিল -1, এখানে হয়ে গেছে 0, তাহলে জারণ মান বাড়ছে। আবার যখন তুমি বেসিক মিডিয়ামে যাবা তখন এটা কনভার্ট হবে হচ্ছে IO3 মাইনাসে। এখানে আয়োডিনের জারণ মানটা একটু চিন্তা করো ভাইয়া, এনে আয়োডিনের জারণ মান হচ্ছে 5, আয়োডিনের জারণ মান কত ভাইয়া 5, তাহলে বাড়ছে, হ্যাঁ ভাইয়া বাড়ছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, I2 অ্যান্ড IO3 মাইনাস, তাহলে অ্যান্সার হবে ভাইয়া এটা, ঠিক আছে। আচ্ছা গেল এটা। এবার আমরা মোটামুটি জারণ বিজারণ সমতার ম্যাক্সিমাম জিনিসপত্র পড়ে ফেলছি, যেগুলো আমার মনে হয়েছে তোমাদের সাথে রিলেভেন্ট করা যায় সেগুলো আমরা করে ফেলছি। সবই আমার নিয়মে মিলে, একটা একটু ছোট্ট ঝামেলা আছে, সেটা হচ্ছে এটা একটু ঝামেলার, এই জিনিসটা একটু মিলাইতে কষ্ট হয়েছে আমাদেরকে, কারণ ওই যে হাইড্রোক্সিল থাকার কারণে আসলে মিলাইতে একটু কষ্ট হয়েছে। ঝামেলার বলতে কি, এটা একটু ঠান্ডা মাথায় ডিল করতে হয়। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো খুবই সহজ, মানে খুবই সহজ। তোমরা যদি একটু স্মার্টলি ডিল করো, সবগুলো অঙ্ক দেখো আমি এখানে করাই দিছি, আর সবগুলাই কিন্তু আমি এখানে ক্ষারীয় মাধ্যমে করাইছি। কিছু একটা করাইছি মাধ্যমে প্রসম মাধ্যম, অম্লীয় মাধ্যমে একটা করাইছিলাম ওই যে n এর মান বের করার জন্য, আর ম্যাক্সিমামই তোমাদেরকে করাইছি যেগুলো তোমরা একটু মানে ভাবনা চিন্তা করে করতে হবে, ওই টাইপের প্রশ্নগুলো এখানে রাখা আছে। সো চলো আমরা আরেকটু আগাই। এবার হচ্ছে আয়োডোমিতি আর আয়োডিমিতি, এটা যেটা আছে এটা একটু পড়বো এই জিনিসটা। সো এইখানে তোমাদেরকে এইখানে যে আয়োডোমিতির ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা হচ্ছে আর্সেনিককে ব্যবহার করে আমরা যে আয়োডোমিতিটা করি সেইটা আর কি। সো আমরা এখানে 4 স্টার 5 স্টার দিয়ে রাখলাম এই জিনিসটাকে, এটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ইকুয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে আর্সেনিক ফার্স্টে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আর্সেনিক অ্যাসিড তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড পানি তৈরি করে, এই H3ASO4 পরবর্তীতে হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আয়োডোমিতি বা আয়োডিমিতিতে তোমরা খেয়াল করছো কিনা জানি না, আয়োডিন কিন্তু বিমুক্ত হয়। এই আয়োডিনের পরিমাণটাই আমরা পরবর্তীতে বের করি। মনে করে দেখো, মানে এইখানে ইকুয়েশন ছিল এরকম দুইটা, একটা ছিল আয়োডিন, মনে করে দেখো এই আয়োডিনের পরিমাণ সোডিয়াম থায়োসালফেট দিয়ে বের করতাম, Na2S2O3, এটার সাহায্যে আমরা বের করতাম বিমুক্ত আয়োডিনের পরিমাণটা। সো এখানে কি করতাম ভাইয়া, এখানে লিখতাম হচ্ছে Na2S4O6 প্লাস এখানে কি 2 মোল সোডিয়াম আয়োডাইড, এটা একটা প্রসেস ছিল, এখানে আয়োডিনের পরিমাণ বের করতাম। আরেকটা প্রসেস ছিল কি ভাইয়া, আরেকটা প্রসেস ছিল হচ্ছে যে ভাই কপার সালফেট যেটা আছে এটার সাথে আপনি এখানে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করাবেন, কপার সালফেটের সাথে আপনি পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করায় এখানে কিউপ্রাস আয়োডাইড তৈরি করবেন Cu2, এরপরে I2, তারপর হচ্ছে 2K2SO4, তারপর এখানে আয়োডিনকে ফ্রি করবেন। এই আয়োডিনের পরিমাণটা পরবর্তী সময় আপনি সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে বের করবেন, আয়োডিনের পরিমাণটা এর পরবর্তীতে সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে বের করবেন, ঠিক আছে। সো এইখানে কিন্তু দুইটা রাস্তা ছিল, একটা হচ্ছে এই রাস্তাটা আয়োডিন ফার্স্টে বিমুক্ত করব যেটা আয়োডোমিতির পার্ট, আর এখানে হচ্ছে ডিরেক্টলি আয়োডিনের পরিমাণের মাধ্যমে বের করে ফেলবো, ঠিক আছে। সো এইখানে এটা কি ছিল Na2S4O6 প্লাস 2NaI। জিনিসটা একটু বুঝাই, দুইটা রাস্তা, এটা হচ্ছে আয়োডোমিতি, এটা হচ্ছে আয়োডিমিতি। এখানে ডিরেক্ট আয়োডিন ব্যবহার করা হয়, এইখানে আয়োডিনকে মুক্ত করে এই আয়োডিনের পরিমাণটা নির্ণয় করা হয় সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা। বুঝো ভালো করে, এখানে ফার্স্টে বিক্রিয়ার মাধ্যমে আয়োডিনকে তৈরি করা হয়, ওই আয়োডিনের পরিমাণটা সোডিয়াম থায়োসালফেটের মাধ্যমে নির্ণয় করা হয়, এটা হচ্ছে আয়োডোমিতি। আর এখানে ডিরেক্ট আয়োডিনের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। সো সম্পর্কগুলো যদি একটু দেখো, আমি যদি একটু বুঝাইতে চাই, দেখো N সোডিয়াম থায়োসালফেট ওই যে মোল সহক ডিভাইড বাই, তাহলে এটার অনুপাত কত, এটার অনুপাত হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দিব। আর এখানে কি লিখবো NI2 ডিভাইড বাই কত হবে 1 হবে, অর্থাৎ যার মোল তার সহক দিয়ে যদি ভাগ করো এখানে এই সম্পর্কটা আসবে। এইখানে খেয়াল করে দেখো, আমি যদি এইখানে আয়োডিন আর কপার সালফেটের সম্পর্কটা আনতে চাই তাহলে কি আসবে, NI2 মোল ডিভাইড বাই সহক ইকুয়াল এখানে কি আসবে N কপার সালফেট ডিভাইড বাই কি আসবে 2 আসবে। তাহলে দেখো এই যে দেখো আরেকটা সম্পর্ক আসছে, এই দুটা সম্পর্ককে তুমি একসাথে কানেক্ট করতে পারবা, এই দুটা সম্পর্ককে একসাথে কানেক্ট করে দিলে আলটিমেটলি কি আসে ভাইয়া, এটা কিন্তু আয়োডোমিতিতে অনেক বেশি কাজে লাগে। NI2/1 ইকুয়াল N সোডিয়াম থায়োসালফেট ডিভাইড বাই এখানে কি আছে ভাইয়া 2
ইকুয়াল n কপার সালফেট ডিভাইড বাই কি ভাইয়া 2। সো এখান থেকে আমরা বলতে পারি n সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল n কপার সালফেট। সো তুমি ম্যাথ করার সময় ভাই এই রিলেশনটাও বেশ কাজে লাগে, বেশ ভালো কাজে লাগে। এবং আর্সেনিক যদি ব্যবহার করো রিলেশন কিন্তু একই থাকে। একটু খেয়াল করে দেখো তো ভাইরা, এই ইকুয়েশন থেকে তুমি কি লিখতে পারো, Ni2 ডিভাইড বাই 1, মোল ডিভাইড বাই তার সহগ হচ্ছে 1, যার মোল তার সহগ ইকুয়াল H3ASO4। এটা সহগটা নেও তো ভাইয়া, H3N H3ASO4 সহগ কত ভাইয়া 1। এবার উপরের ইকুয়েশনে আসো, H3ASO4 আবার লেখো NH3ASO4 তার সহগ কত ভাইয়া 1 ইকুয়াল আর্সেনিকের সহগ কত দেখো তো ভাইয়ারা, এইখানে N আর্সেনিক ডিভাইড বাই কত 1। তাহলে এইখানে আসলে আপনি কি জানতে চাচ্ছেন, আমি আসলে রিলেশন দ্বারা করাতে চাচ্ছি। Ni2 বাই 1 আর N আর্সেনিক বাই 1 একই জিনিস, খেয়াল করে দেখো ভাইয়া, দেখছো ভাইয়া একই জিনিস, কারণ সম্পর্ক তো কানেক্টেড, এইটার এটা তো একই জিনিস। তাহলে এখান থেকে আমরা সামারি কি বলতে পারি ভাইয়া, সামারি বলতে পারি Ni2 দেখো ভালো করে ডিভাইড বাই 1 ইকুয়াল N আর্সেনিক ডিভাইড বাই 1, আর এই পাশে ছিল হচ্ছে N সোডিয়াম থায়োসালফেট ডিভাইডেড বাই এই যে দেখো ভাইয়া 2। খেয়াল করছো ভাইয়া, এই যে দেখো ইকুয়েশনটা ছিল। সো তোমরা যেটা করবা, পরীক্ষায় আর্সেনিক দিয়ে নমুনার ম্যাথ করতে দিলে আর্সেনিকের ভর বের করতে বলে, সো তোমরা এই ডিরেক্টলি এই দুটো অনুপাতের সাহায্যে ম্যাথটা করে ফেলতে পারবা। রিয়াকশন দুটো একটু মনে রাখো, আয়োডিন কিভাবে ফ্রি হয় সেটাও বুঝো। আর এখানে কিন্তু আমরা আয়োডোমিতি করছি, এই পুরাটা কিন্তু আয়োডোমিতি, নট আয়োডিমিতি, ভালো করে খেয়াল রাখবা। এটা ভুল লাগাইছি, এটা আয়োডোমিতি, ঠিক আছে। আচ্ছা, সো দেখো ম্যাথটা করি। আর্সেনিকের কোনো নমুনা থেকে এত গ্রাম পরিমাণকে নাইট্রিক অ্যাসিড সহযোগে জারিত করে আর্সেনিক অ্যাসিডে এবং ওই অ্যাসিড দ্বারা আয়োডাইড আয়নকে জারিত করে আয়োডিনে পরিণত করা হলো। বুঝছো কোন বিক্রিয়া দুইটা, আগের দুইটা বিক্রিয়া কীরকম ভাইয়া, এই দেখো বিক্রিয়া দুইটা লিখে দিই। আর্সেনিক প্লাস 5 নাইট্রিক অ্যাসিড, আর্সেনিক প্লাস, আগে যারা বুঝো নাই এটা এইখানে বুঝে যাও ভালো করে ভাইয়া, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আর্সেনিক প্লাস 5 নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে এইখানে হবে হচ্ছে H3ASO4, H3ASO4 প্লাস 5 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড, 5 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস এখানে হচ্ছে পানি প্লাস H2O। এটা একটা বিক্রিয়া। এর পরের বিক্রিয়ায় যেটা দেখা গেছে H3ASO4, এইটা ভাইয়া আয়োডিনের সাথে বিক্রিয়া করে এইখানে যেটা হয়েছে, এখানে হয়েছে এটা হাইড্রোজেন আয়োডাইড, আয়োডিন না ভাইয়া, হাইড্রোজেন আয়োডাইডের সাথে, হাইড্রোজেন আয়োডাইড ফ্রি হবে, আয়োডিন ফ্রি হবে। এইখানে হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করে এইখানে যেটা হয়েছে H3ASO3 হয়েছে প্লাস আয়োডিন মুক্ত হয়েছে, আয়োডিন মুক্ত হয়েছে প্লাস এখানে আবারও কি তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে। এটা ছিল বিক্রিয়াটা। এই জিনিসটা এখানে বলছে আর্সেনিক নমুনা থেকে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই অ্যাসিডটা বানাইলা, ওই অ্যাসিডটা আয়োডাইডের সাথে বিক্রিয়া করে আয়োডিনকে কি করলা, মুক্ত করলা। এবার এই মুক্ত আয়োডিন কার সাথে বের করছো, সোডিয়াম থায়োসালফেট দিয়ে বের করছো, ওই যে দেখো সোডিয়াম থায়োসালফেট, ঠিক আছে। তাহলে এখন এই আয়োডিনের সাথে কার বিক্রিয়া হবে, বিক্রিয়াগুলো লিখে ফেলে না, প্রশ্ন নেক্সট সহজ। এটার সাথে সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া হবে, যেটা আয়োডোমিতির বিক্রিয়াটা যেটা ছিল। তাহলে এইখানে কি আসবে, এইখানে আসবে হচ্ছে Na2S4O6 প্লাস এইখানে হবে 2 মোল সোডিয়াম আয়োডাইড। তাহলে এখন এখান থেকে ভাই ওই যে আমরা সম্পর্কগুলো লিখতে পারি, দেখো কিভাবে লিখতে পারি। দেখো এখানে যার মোল তার সহগ NH3ASO4, এটাকে তুমি যদি চিন্তা করো এটা সহগ দিয়ে ভাগ করবা, তাহলে এটা সহগ হচ্ছে 1 ইকুয়াল N আর্সেনিক। খেয়াল করে দেখো ভাইয়া, এটা সহগ হচ্ছে এইখানেও কত ভাইয়া 1। তাহলে এটা একটা ইকুয়েশন দাঁড় করাবা এখানে, হ্যাঁ দাঁড় করানো যায় ইজিলি। তারপর এই ইকুয়েশনের মধ্যে আসো ভাইয়া, এখানে যদি দাঁড় করা মোল ডিভাইড বাই সহগ, N যার মোল নিচ্ছ তার সহগ দিয়ে ভাগ করে দিবা ASO4, ঠিক আছে। এটা সহগ দিয়ে ভাগ করে দাও, এটা সহগ দিয়ে যদি ভাগ করো, এটা সহগ দেখো এইখানেও 1 আছে, আর ইকুয়াল Ni2 আয়োডিন যেটা মুক্ত হয়েছে এই বিক্রিয়ায়, দেখো তার সহগও কত আছে ভাইয়া 1 আছে। বিক্রিয়া কিন্তু ব্যালেন্স করায় নিতে হবে, ঠিক আছে, বিক্রিয়া কিন্তু ব্যালেন্স করায় নিতে হবে। তারপর এইখানে এবার আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের সম্পর্কটা করো, Ni2 ডিভাইড বাই 1 ইকুয়াল N সোডিয়াম থায়োসালফেট S2O3 ডিভাইডেড বাই এখানে কত হবে ভাইয়া, এখানে ডিভাইডেড বাই কত হবে, এটার নিচে হবে 2। তাহলে এখন সম্পর্ক আর্সেনিকের পরিমাণ বের করতে বলছে, তাহলে সোডিয়াম থায়োসালফেট আর আর্সেনিকের মধ্যে যদি সম্পর্কটা করো, এইটা ইকুয়ালস টু এটা হবে। ওই যে বুঝছো তো, A সমান B, B সমান C, C সমান D, তাহলে A সমান D হবে,
ঠিক আছে? তাহলে এখন আমরা কি লিখবো, n আর্সেনিক ডিভাইড বাই 1 ইকুয়াল n সোডিয়াম থায়োসালফেট ডিভাইড বাই কত হবে ভাইয়া, এটা হবে 2। তাহলে নমুনার ভর বের করতে বসে, নমুনায় আর্সেনিকের শতকরা পরিমাণ বের করতে বসে, তাহলে W ডিভাইড বাই আর্সেনিকের ভর হচ্ছে 74.9, এখানে দিব S ইন্টু V, এটা S দেওয়া আছে, দেখো এটা কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে 0.0198, V হচ্ছে 28.7, এটা ভাগ 1000 দিতে হবে মাস্ট, এটার নিচে আবার কত আছে, 2 আছে, তাহলে W এখানে চলে আসবে যেটা আর্সেনিক নমুনার ভর। সো চলো বের করে ফেলি, এটা বের করি। তাহলে এখানে কত আসবে, 0.0198 ইন্টু 28.7 ইন্টু 10⁻³ 1000 দিয়ে ভাগ করছে মানে তো এটাই, ঠিক আছে? আর এটার সাথে কত দিয়ে গুণ করব, 74.9, তাহলে এটা আসতেছে হচ্ছে 0.0425 গ্রাম। এটা গ্রাম। এখন নমুনায় শতকরা পরিমাণ কত, টোটাল পরিমাণ এইটুকু, তাহলে পার্সেন্টেজ আর্সেনিক কত আছে ভাইয়া, তাহলে তুমি যদি চিন্তা করো এখানে দিবা 0.0425 ডিভাইডেড বাই 0.1058 ইন্টু 100%, সিম্পল হিসাব 100%। তাহলে অ্যান্সার যেটা পাইছো ভাগ করবা হচ্ছে 0.1058 ইন্টু 100%, ঠিক আছে? আচ্ছা এইখানে কিন্তু এইটার অ্যান্সারটা এটা আসবে না, একটু ভাই 2 দিয়ে ভাগ করতে হবে, তো নিচের 2 দিয়ে ভাগ করে নাই তো আমি 0.0212 এরকম, তারপর এইটাও হবে 0.2 দিয়ে ভাগ করতে হবে, নিচের যে 2 ছিল এটা ভাগ করি না রে ভাই, ওটা ভাগ করতে হবে তো 0.02, তারপর কি 12, তাহলে এটা এখন ভাগ করি, তাহলে এইখানে 0.0212 ইন্টু 100 ডিভাইড বাই 0.1058, তাহলে এটা আইতেছে 20.03%। এই হচ্ছে ম্যাথ ভাইয়া। মানে নর্মালি আমরা আয়োডোমিতিতে আর্সেনিক খুবই কম ইউজ করি, মানে যদি চলে আসে তাই আমি এখানে আর্সেনিকের মাধ্যমে যে আয়োডোমিতির ম্যাথটা আছে এটা করায় দিলাম, এটা একটু আনকমন তাই এখানে করায় দেওয়া, ঠিক আছে? আচ্ছা বিক্রিয়াগুলো দেখাই দিছি, সব কিছুই মোটামুটি আমাদের শেষ। এবার আমরা হচ্ছে যেটা পড়বো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মানে তুমি যদি বুঝতে পারো জীবন খুবই সুন্দর হবে, তাহলে যদি না বুঝো তাহলে তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে জীবনটা। সো তোমাকে আমি বোঝানোর জন্য অনেক কিছু এখানে সব কিছু করে দিব আর কি। দেখো তো আমরা বাফার দ্রবণ পড়ছিলাম না, মনে করে দেখো তো হেন্ডারসন হ্যাসেলবার্গ, ওই ফরম্যাটে যাব আমরা। ধরো একটা ইন্ডিকেটর নিলাম, এটা একটা দুর্বল অম্লীয় ইন্ডিকেটর মানে নির্দেশক, তাহলে এইচ লিখছি মানে এটা এইচ প্লাস দিতে পারবে, তাহলে অম্লীয়। এখানে IN লিখছি তার মানে এটা ইন্ডিকেটর, IN মানে ইন্ডিকেটর, ঠিক আছে? আচ্ছা তাহলে এইখানে এটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি কি পাবা, তুমি পাবা হচ্ছে H প্লাস, আর এখানে কি পাবা ভাইয়া, IN মাইনাস পাবা। এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না, যে যখন ভাঙবে তুমি এইভাবে চিন্তা করতে পারো এটা দুর্বল অ্যাসিড, এটা কিন্তু দুর্বল, এটা কিন্তু কি দুর্বল, এটা ভালো করে মনে রাখতে হবে, এটা কি দুর্বল, উইক অ্যাসিড ইন্ডিকেটর, একটু লিখে রাখি, উইক অ্যাসিড ইন্ডিকেটর, ঠিক আছে? একটা দুর্বল অ্যাসিড ইন্ডিকেটর নেওয়া হয়েছে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু হচ্ছে উভমুখী বিক্রিয়া হবে 100%। এটা একটা উইক অ্যাসিড ইন্ডিকেটর, যেহেতু অ্যাসিড তাই এইচ আছে, আর ইন্ডিকেটরের জন্য IN রাখছি, ঠিক আছে? সো এইখানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের খুবই চমৎকার একটা রাশিমালা ছিল, তোমরা মনে করে দেখো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ, কীভাবে জানি লিখতা ভাইরা, এখানে জানি কীভাবে লিখতা, তুমি বলতা যে ভাইয়া উপরে আমি দিতাম হচ্ছে H প্লাসের ঘনমাত্রাটা ইন্টু এইখানে আমরা দিতাম হচ্ছে IN মাইনাসের ঘনমাত্রাটা, তারপর এইখানের নিচে দিতাম হচ্ছে HIN এর ঘনমাত্রাটা, তাই না? হ্যাঁ স্বাভাবিক। এখন আমরা এইখান থেকে যদি এইটাকে একটু সলভ করি H প্লাসের জন্য, দেখো তো কি আসে ভাইয়া, H প্লাসের জন্য যদি সলভ করো তাহলে কে এ ইন্টু থার্ড ব্র্যাকেট HIN, এই ইন্ডিকেটরটা ডিভাইডেড বাই এইখানে নিচে কি আসবে ভাইয়া, IN মাইনাসটা, তাই না? হ্যাঁ ভাইয়া এটা আসবে 100%, কোনো ডাউট নাই এগুলাতে, এগুলো কিন্তু খুবই সহজ হিসাব, বুঝে তোমরা এই চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তনে যা যা পড়ছিলা সবগুলো এখানে আমি লিখতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা এবার আমরা আরেকটু আগাই, চলো ভাইরা আরেকটু আগাই। এখন আমরা বোথ সাইডে মাইনাস লগ নিয়ে নিই, ঠিক আছে? মানে পিএইচ আনতে চাচ্ছি, তাহলে মাইনাস লগ এখানে যদি দাও এটা আসবে H প্লাস, আর এখানে যদি দাও মাইনাস লগ এখানে কি আসবে ভাইয়া, কে এ গুণ এইখানে দিব হচ্ছে HIN, এইখানে দিব হচ্ছে IN মাইনাস,
ঠিক আছে ভাইয়া, দুইটা রাশি গুণ আকারে আছে, কি হয়ে যাবে জানি ভাইয়া, যোগ হয়ে যাবে। আর ইন দ্য মিন টাইম এখানে কিন্তু একটা চেঞ্জ চলে আসবে, এটা কিন্তু হয়ে যাবে পিএইচ। দুইটা রাশি গুণ আকারে থাকলে এটা জানি কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে মাইনাস লগ কে এ প্লাস, এখানে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, তারপর মাইনাস লগ, এখানে আছে এইচ আই এন ডিভাইডেড বাই আই এন মাইনাস। এখন দেখো মাইনাস লগ কে মানে তুমি জানো, মাইনাস লগ কে মানে জানি কি পিকে। তাহলে এখন দেখো ইকুয়েশনটা কি চলে আসতেছে, এখানে ইকুয়েশনটা চলে আসতেছে পিএইচ ইকুয়াল পিকে এ প্লাস, আচ্ছা আমরা একটা কাজ করি না, মাইনাস থাকলে না এটা উল্টায় যায় তোমরা জানো লগের ক্ষেত্রে। সো এই মাইনাসটা যদি এখানে পাওয়ার দেও এটা 1/, হয়ে যাবে আলটিমেটলি। তাহলে একেবারে যদি লিখে ফেলি লগ, এখানে কি লিখবো আই এন মাইনাস ডিভাইড বাই এইচ আই এন। তোমরা কি এটাকে একটু বাফার দ্রবণের ওই হ্যান্ডারসন হ্যাসেলবাকের ইকুয়েশনের সাথে মিলাইতে পারো? পিএইচ ইকুয়ালস টু পিকে এ প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা, মনে আছে? মনে করে দেখো তো এটা কি ছিল, এটা ছিল হচ্ছে যেটা তোমার বিয়োজিত হয়েছে, মনে করে দেখো, মনে করে দেখো এই ইকুয়েশনটা। তাহলে এখন আমরা যদি এইখানে লিখি পিএইচ ইকুয়াল পিকে এ, ফাইনালি আমরা ইকুয়েশন পেলাম পিকে এ প্লাস লগ, এখানে কিন্তু আমরা খুবই চমৎকার ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এখানে কি আছে ভাইয়া, থার্ড ব্র্যাকেট দিয়ে আই এন মাইনাস, আর এখানে কি এইচ আই এন। দেখো ভাইয়া আমার মোটামুটি একটা ইন্ডিকেটরের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা চলে আসছে। এখন এই ইকুয়েশনের কার্যকারিতা কতটুকু তোমরা এটা মনে হয় জানো, তাও আমি একটু দেখাচ্ছি, একটু লাগবে এগুলো আমাদের, একটু পরেই কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো এই ইকুয়েশনটার কার্যকারিতা ছিল হচ্ছে, মানে এটা যখন তুমি চিন্তা ভাবনা করবা আই এন মাইনাস এই যে ঘনমাত্রাটা আছে ভাইয়া, এটার ঘনমাত্রাটা আছে, এটার নিচে যেটা থাকবে এটাকে এইচ আই এন, ঠিক আছে? এইচ আই এন, এই যে ঘনমাত্রাটা অনুপাতটা নিছো, এই ঘনমাত্রার অনুপাতটা যদি তোমার অনুপাতের মানটা 0.1 থেকে 10-এর মধ্যে হয়, এর বাইরে গেলে এই ইন্ডিকেটর ইকুয়েশন কাজ করবে না। তাহলে 0.1 হইলে মানটা কত আসতেছে, তোমরা বাফার দ্রবণের কার্যকারিতা পড়ছো, ওই কনসেপ্টটাই সেম ভাইয়া। সো এইখানে তুমি যদি 0.1 বসায় দাও তাহলে পিএইচ ইকুয়াল পিকে এ প্লাস লগ, এটা কত আসবে 0.1 যদি বসাও, এখানে মানটা কত আসতেছে, এইখানে আসতেছে পিকে এ প্লাস, এখানে লগ 0.1-এর মান হচ্ছে -1, তাহলে একেবারে লিখে ফেলি পিকে এ -1। একইভাবে তুমি যদি এখানে 10 বসাও, দেখো তো কত আসে ভাইয়া, তাহলে এইখানে কত আসবে, পিএইচ ইকুয়াল পিকে এ। ভাই আপনি আসলে এখানে কি করতে চাচ্ছেন, আপনার দাবিটা কি? দাবি আসলে অনেক, বাট আপাতত এইটুকু একটু শুনতে থাকো, পিকে এ প্লাস 1। এখানে আবার কথাটা একটু রিক্যাপ করি, কথাটা যারা বুঝো নাই, এটা নির্দেশক তখনই কাজ করবে যদি ভাইয়া এই যে মানটা আছে এই মানটা এটার অনুপাতের মধ্যে থাকে, এর বাইরে চলে গেলে সেটা আর কাজ করবে না নির্দেশক হিসাবে, ঠিক আছে? তাহলে যদি তুমি 0.1 এখানে বসাও তাহলে মানটা আসে পিকে -1, আবার যদি 10 বসাও তাহলে এটা কত আসে, পিকে +1। তাহলে তোমার যদি আমি একটু সংখ্যা রেখা দিয়ে জিনিসটা বুঝাইতে চাই, দেখো তো তোমরা আমার সাথে মানো কিনা, সংখ্যা রেখা দিয়ে মানো কিনা। সো তোমার যদি বলি এটা হচ্ছে পিকে এ, তাহলে এটা কি হবে ভাইয়া, পিকে এ +1, আর এদিকে নিচে কে থাকবে, এইদিকে থাকবে পিকে এ, এদিকে থাকবে -1। তাহলে তোমাদেরকে যদি বলা হয় নির্দেশক সবসময় কত একক পরিসরে বর্ণ পরিবর্তন করে, তাহলে তুমি বলবা 2 একক পরিসরে বর্ণ পরিবর্তন করে। এই যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, নির্দেশক সবসময় 2 একক পরিসরে বর্ণ পরিবর্তন করবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যে কোনো একটা নির্দেশক যখন কাজ করবে তুমি দেখবা 3 থেকে 4, 8 থেকে 10, এই যে এরকম ম্যাক্সিমাম এই রেঞ্জের মধ্যেই সে বর্ণ পরিবর্তন করবে। তোমরা যারা চার্ট দেখতে চাও তোমাদেরকে একটু দেখাইতে পারি, দেখো আমি একটু দেখাইতে পারি, একটা চার্ট একটু দেখাই, আমরা একটু পরে এগুলো পড়বো ইনশাল্লাহ। এইখানে দেখতে পারো, দেখো ভাইয়ারা, এই যে দেখো, একটু দেখো ভাইয়া, এইখানে এনে বলছে কার্যকর পিএইচ পরিসর, বাট নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে যখন তুমি একটা নির্দেশককে চুজ করতেছো। দেখো এখানে ব্যবধানটা কত, একটু খেয়াল করো ভাইয়া, ব্যবধানটা কত, 2। তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, এটা মোটামুটি কিন্তু 4.2 থেকে 6.2 এর মধ্যে থাকে, ঠিক আছে? এইখানেও ব্যবধান কত দেখো তো, প্রায় 2 বা 2 এর কাছাকাছি। এখানে দেখো তো ভাইয়া 3 থেকে 5 এর মধ্যে আছে কিনা, দেখো তো, এই যে দেখো, তার মানে রেঞ্জটা কত হবে, নির্দেশক যখন কোনো একটা নির্দেশক কালার চেঞ্জ করবে তার রেঞ্জটা হবে 2 বা 2 এর থেকে স্লাইটলি একটু বেশি হইতে পারে, সেটা খুবই কম, বাট ম্যাক্সিমাম নির্দেশক যখন তার কালার চেঞ্জ করবে তার বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসরটা কত হবে, 2 একক। এইটাই আমি তোমাদের এখানে প্রুফ করলাম জিনিসটা, ঠিক আছে? এইটা একটা ব্যাপার গেল।
আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি এই জায়গাটায়, সেটা কি ভাইয়া? আরেকটা কাজ যেটা করতে পারেন, দেখো ইন্ডিকেটর ইকুয়েশনের একটা খুবই স্পেশাল পার্ট আছে। আমি আগে ইকুয়েশনটা লিখি। দেখো পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ এইখানে আই এন মাইনাস, তাই না ভাইরা? আর নিচে কি আছে? এইচ আই এন, তাই না? এইচ আই এন, এটার উপরে আবার এখানে থার্ড ব্র্যাকেট আছে, এখানেও কি আছে? থার্ড ব্র্যাকেট আছে। তোমাদের কি মনে আছে কিনা জানি না, তোমাদের কি মনে আছে কিনা জানি না, একটু দেখো আমার সাথে মনে করো। এটা যদি আমি উইক অ্যাসিড বলি, এটা যদি আমি উইক অ্যাসিড বলি, এটা যদি আমি উইক অ্যাসিড বলি, তাহলে এইখানে এটাকে বলতে হবে কনজুগেট বেস, তোমাদের মনে থাকার কথা। এবং এই কনজুগেট বেসটা কিন্তু বেশ স্ট্রং কনজুগেট বেস। তাহলে আমি একটু লিখে রাখি, তোমরা মনে হয় জানো দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি জানি হয় ভাইয়া? শক্তিশালী হয়। তাহলে এটা কিন্তু বেশ ভালো এবং একটা স্ট্রং কনজুগেট বেস। তাহলে এইখানে আপনার এখন কথাটা কি? আমার কথাটা হচ্ছে আমরা নির্দেশকের যে কালারগুলো বলি এক একটা মাধ্যমে এক এক রকম, আমি একটু পরে প্রুফ দেখব। সো এইগুলোর আসলে পিছনে লজিকগুলা কি, সো লজিকগুলা ম্যাথমেটিক্যাল প্রুফ আমি এখানে দিব। সো খেয়াল করে দেখো, যদি কখনো এরকম হয়, খেয়াল করো আই এন মাইনাস ডিভাইডেড বাই, ধরো আমি তোমারে বললাম এইচ আই এন, এইচ আই এন, বুঝো ভালো করে। এই যে এটার মানটা, এটা তো একটা ভগ্নাংশ, তাই না ভাইরা? এটার ভগ্নাংশ, এটার মানের রেঞ্জ কিন্তু অলরেডি জানো। এই মানের রেঞ্জ কত? এটার মানের রেঞ্জ কত জানো? এটা কিন্তু জানো তুমি। রেঞ্জ কত ভাইয়া? এই মানের রেঞ্জ কত? এই মানের রেঞ্জ হচ্ছে 0.1, মিনিমাম হইতে পারে 0.1 টু 10, ম্যাক্সিমাম 10 পর্যন্ত হতে পারবে। এটা কিন্তু পুরোটাই একটা এক্সপেরিমেন্টাল ডেটা এবং হিসাব করে দেখা গেছে 2 একক পরিসরের বাইরে যাইতে পারবে না। এটা আমার কথা গেল। এখন এটা তো একটা ভগ্নাংশ, এখন এটার ভগ্নাংশের মান কি কি হইতে পারে একটু চিন্তা করো তো ভাইরা। ভগ্নাংশ, একটা ভগ্নাংশের মান কি কি হইতে পারে? তাহলে তুমি বলবা একটা ভগ্নাংশের মান এরকম হইতে পারে যে আইএন মাইনাস আর এইচ আইএন, আপনি যেটা নিছেন ভাইয়া, এইটার মানটা হইতে পারে একের থেকে বড়। এটা হইতে পারে, এটা হইতে পারে, হ্যাঁ 100%, কোনো ডাউট নাই, এটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে খেয়াল করে দেখো তো ভাইয়া, তুমি বলবা আইএন মাইনাস ডিভাইড বাই এইচ আই এন যেটা আছে, এইখানে তুমি যদি চিন্তা করো এটার মানটা এক থেকে ছোট হইতে পারে, হ্যাঁ হইতে পারে, এই অনুপাতটা এটা হইতে পারে এক থেকে ছোট। আরেকটা মান আসতে পারে আইএন মাইনাস ডিভাইড বাই এইচ আই এন, অর্থাৎ এই জায়গায় এই মানটা 1 হইতে পারে। তাহলে তুমি একটু চিন্তা করো ভাইয়া, এই মানটা একের থেকে বড় লিখছো, এটার মানে কি ভাইয়া? এটার মানটা হচ্ছে এখানে তুমি যদি চিন্তা করো আই এন মাইনাস, একটা ভগ্নাংশের মানে একের থেকে বড়, মানে লব বড় না হর বড়? তাহলে লব বড়, এটার মানে এটাই বোঝায়, হ্যাঁ বোঝায়। এটার মানে ভগ্নাংশের মানটা একের থেকে ছোট, তাহলে এখানে লব বড় না হর বড়? ভাইয়া এখানে হর বড়, এইচ আই এন, এটা একটা বড়। ভাই আপনি এখানে কি করতে চাচ্ছেন? করতেছে, একটু দাঁড়াও, এখানে ভাইয়া সমান, তার মানে এই দুইটারই কি ভাইয়া? এই দুইটারই সমান আসছে, এইখানে দুইটা সমান আসছে। এইটার এখন তাৎপর্যটা কি দাঁড়াইতেছে? তাৎপর্যটা খুবই ইম্পর্টেন্ট, আমি তাৎপর্যটাই আনতে চাচ্ছি এইখানে। এখানে জানো ভাইয়া কোনটা বড়? এখানে কি আইএন মাইনাসটা বড় না? এটা জানি কি ছিল? ক্ষার। তাহলে নির্দেশকের বর্ণ জানো যদি এরকম রেঞ্জে হয়, মানে অনুপাতটা যদি এরকম হয়ে যায়, সেটা যদি এটা অম্লীয় নির্দেশক হয়, যেটার অনুপাতটা একের থেকে বড় চলে আইছে, তাহলে প্রমিনেন্টকে বা বড়কে ক্ষারটা বেশি, মানে ক্ষার বড় না, এই দুর্বল অ্যাসিডের থেকে অনুবন্ধী ক্ষারটা বেশি বড় না? সো অনুবন্ধী ক্ষার যেহেতু বড়, তাহলে ক্ষারীয় মাধ্যমের বর্ণ প্রাধান্য পাবে। তাহলে এইখানে কালার যেটা প্রায়োরিটি পাবে, কালার প্রায়োরিটি পাবে, কালার প্রায়োরিটি পাবে কাটটা ভাইয়া? এইখানে কালার প্রায়োরিটি পাবে বেসিক মিডিয়ামটা। এইখানে কালার প্রায়োরিটি পাবে কোনটা? বেসিক মিডিয়াম। এইখানে কালার প্রায়োরিটি পাবে কোন মিডিয়াম? বেসিক মিডিয়াম। যদি এই অনুপাতটা একের থেকে বড় হয়, এইখানে দেখো ভাইয়া এসিডটা বড় আছে, তাহলে কালার প্রায়োরিটি পাবে কোনটা? এইখানে কালার প্রায়োরিটি পাবে এখানে কোনটা? বেসিক মিডিয়াম নাকি অ্যাসিডিক? অ্যাসিডিক বেটা, এখানে অ্যাসিডিক মিডিয়ামটা প্রায়োরিটি পাবে, অ্যাসিডিক মিডিয়াম। আচ্ছা ভাইয়া, এবার দুটো সমান হয়ে গেছে, তাহলে নির্দেশকের বর্ণ কি হবে ভাইয়া? এই জায়গাটায় তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, যখন তুমি বলতেছো লব বড়, তখন এটা বড়, তখন এখানে বেসিক মিডিয়ামটা প্রায়োরিটি পাচ্ছে, এখানে হর বড়, অ্যাসিড প্রায়োরিটি পাচ্ছে, অ্যাসিড প্রায়োরিটি পাচ্ছে কালারটা। এখন যদি সমান হয়ে যায় তাহলে কি হবে সেই ক্ষেত্রে? এই ক্ষেত্রে বর্ণটা হবে, দেখো দুইটা সমান হয়ে গেছে না ভাইয়া? তাহলে অম্লীয় আর ক্ষারীয় মাধ্যমের মাঝামাঝি যে কালারটা, ধরো কথার কথা আমি এইভাবে বুঝাইতে চাচ্ছি, এটা বোঝানোর জন্য। ধরো এটা লাল কালার, কথার কথা লাল, এটা ধরো সবুজ, কথার কথা কিন্তু বলতেছি, এটা কিন্তু ব্যাপারটা এমন না যে এটাই মাঝামাঝি। এটা ধরো নীল, ধরো অম্লীয় মাধ্যমে ছিল লাল আর ক্ষারীয় মাধ্যমে ছিল নীল। যদি দুইটাই সমান হয়ে যায় তাহলে নির্দেশকের কালারটা আসবে সবুজ বা সবুজের কাছাকাছি। আমি এটাই বলতে চাচ্ছি, যখন দুটো সমান হয়ে যাবে তখন এই ক্ষেত্রে কালার আসবে হচ্ছে অম্লীয় আর ক্ষারীয়র মাঝামাঝি।
তাহলে এখানে কি বলবো ভাইয়া, দুইটাই সমান প্রায়োরিটি পাবে, তাহলে অম্লীয় আর ক্ষারীয়র মাঝামাঝি, অম্লীয় ও ক্ষারীয় এর মাঝামাঝি, মাঝামাঝি। সো আমি ভাইয়া এখানে কি বুঝাইতে চাচ্ছি ভাইয়া, এখানে বুঝাইতে চাচ্ছি হচ্ছে যে এটার মানটা একের থেকে বড় হইতে পারে, একের থেকে ছোট হইতে পারে, একের সমান হইতে পারে, তখন ভাইয়া কোনটা বেশি প্রায়োরিটি পাবে এটা হচ্ছে একটু সাবধানে চিন্তা ভাবনা করতে হয়, ইকুয়েশন দেখে দেখে চিন্তা করতে হয় আসলে। আর নির্দেশক সবসময় 2 একক পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে, এটা যে মিনিমাম আর ম্যাক্সিমাম রেঞ্জ দেখলেই বোঝা যায় আর কি, ঠিক আছে। সো এটুকু আমাদের মোটামুটি ডান। ওকে, সো এইখানে আমরা যদি আরেকটু আগাই, এইখানে দেখো ইফেক্টিভ পিএইচ রেঞ্জ অফ সুইটেবল ইন্ডিকেটর অ্যান্ড কালার। এখান থেকে তোমাদেরকে একটা মজার কাহিনী আমি একটু দেখাইতে পারবো। দেখো আমি একটু দেখাই, ধরো আমি এইখানে ফেনফথ্যালিন নিলাম, ফেনফথ্যালিন, হ্যাঁ, HPH নিলাম, ঠিক আছে, এটা নিলাম ফেনফথ্যালিন HPH, ঠিক আছে। সো এইখানে তুমি একটা চার্টটা একটু দেখো, তোমাদেরকে একটু বুঝাই, আমি একটু পরে আবার প্রমাণ দিব। ফেনফথ্যালিন একটু খেয়াল করে দেখো, এসিড মাধ্যমে কি আছে, বর্ণহীন, একটু দেখো ভাই, এসিড মাধ্যমে কি আছে, বর্ণহীন, আর ক্ষার মাধ্যমে কি হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে। সো এইটার প্রুফটাই আমি একটু দিতে চাচ্ছি, ঠিক আছে, এইটার প্রুফটাই আমি একটু দিতে চাচ্ছি, এটা কিভাবে হয় আর কি, মানে এটা কেন এটাই হয় আর ওটা কেন চেঞ্জ হয়। সো এটা একটু বলতেছি, খেয়াল করো ভাইয়া, এইখানে এটা ভাঙো যদি, এটা পাবা হচ্ছে H+, আর এইখানে কি পাবা, PH- পাবা। হ্যাঁ ভাইয়া পাইছি। এখন খেয়াল করে দেখো, এই পাশের এই যে ব্যাপারটা আছে না, এই যে এটা এই পাশের ব্যাপারটা হচ্ছে কালারলেস, এই মানে বিক্রিয়াটা যদি পিছনের দিকে আসে তাহলে বিক্রিয়াটা হবে কালারলেস, বিক্রিয়াটা কি হবে, কালারলেস। আর যদি বিক্রিয়াটা সামনের দিকে যায় তাহলে বিক্রিয়াটা হবে পিঙ্ক, মানে কালারটা হবে পিঙ্ক। এখন ডিপেন্ড করে এটা আসলে কোথায় তুমি যোগ করতেছো, তোমার উপর ডিপেন্ড করে তুমি এটাকে কোথায় যোগ করতেছো। আবারও বলতেছি ভাইয়া, এটা ডিপেন্ড করে তুমি কোথায় যোগ করতেছো। নর্মালি বিক্রিয়াটা যদি পেছনের দিকে যায় তাহলে সেটা হবে কালারলেস, আর যদি বিক্রিয়াটা সামনের দিকে যায় তাহলে সেটা হবে পিঙ্ক। মানে কি ভাইয়া, দেখেন আমি যদি কথার কথা, ধরো এইখানে আমি একটা HCl দ্রবণ নিলাম, কথার কথা একটা HCl দ্রবণ নিলাম, এরপরে বাইরে থেকে আমি এইখানে ফেনফথ্যালিন যোগ করলাম, HPH, এটা ফেনফথ্যালিন যোগ করলাম। এখন এই দ্রবণের কালারটা কি হবে, ঠিক আছে, এটা তোমাকে আমি বের করতে বললাম। সো তুমি একটু চিন্তা করো কালারটা কি হবে, HPH, এটা যদি চিন্তা করো, এটারে ভাঙলে কি পাবা, H+ পাবা, আর কি পাবা, PH-, এটা পাবা। আবার HCl কে তুমি যদি ভাঙো তাহলে তুমি কি পাবা, HCl কিন্তু একমুখী ভাঙন, হ্যাঁ, সবল অ্যাসিড, তাহলে এটা ভাঙলে কি পাবা, H+ পাবা, আর কি পাবা, Cl- পাবা। এটা মজার কাহিনী কি খেয়াল করছো তোমরা, এইখানে মজার কাহিনী কি ভাইয়া, দেখো এইখানে H+, এইখানে H+, সম আয়ন প্রভাব পাইছো, কি প্রভাব, সম আয়ন প্রভাব, কি প্রভাব, সম আয়ন প্রভাব। আচ্ছা, তাহলে উৎপাদে বিক্রিয়কের ঘনমাত্রা, মানে সরি, এখানে H+ এর ঘনমাত্রা উৎপাদে বাড়তেছে না কমতেছে, H+ এর ঘনমাত্রা এখানে বাড়তেছে না কমতেছে, বাড়তেছে। তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, পেছনের দিকে যাবে, বিক্রিয়া কোন দিকে যাবে, পেছনের দিকে যাবে, মেক সেন্স করে, কারণ H+ আর H+ এটা তো সময়ায়ন প্রভাব, তাহলে এখানে সময়ায়ন প্রভাবে তোমরা কিন্তু জানো বিক্রিয়া পেছনের দিকে যায়, তাই না। সো এখানে H+ এর ঘনমাত্রা বেড়ে গেছে, বিক্রিয়া পেছনের দিকে যাবে, তাহলে দ্রবণের কালারটা কি হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে। দেখো বুঝছো কিনা। এখন আমি যদি তোমাকে বলি ক্ষারীয় মাধ্যমে আছে আমি, হ্যাঁ দেখো ক্ষারীয় মাধ্যমে দিই, দেখো কালারটা কি আসবে, তুমি বুঝবা, এগুলো কঠিন কিছুই না, তুমি যদি একটু টেকনিক্যালি করো তাইলেই হয়ে যাবে। HPH, এটারে ভাঙো, H+, বিক্রিয়া সামনে গেলে, এই যে আমি যেটা বারবার বলতেছি, বিক্রিয়া যদি সামনে যায়, ফরওয়ার্ড রিয়াকশন হইলে মনে রাখবা কালার কি হবে, পিঙ্ক হবে। আর যদি রিয়াকশনটা ব্যাকওয়ার্ড যায় তাহলে এই কালারটা কিন্তু কালারলেস হয়ে যাবে, ঠিক আছে, এখানে কি হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে। এখন তুমি যদি ক্ষারীয় মাধ্যমে চিন্তা করো, ধরো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, এটা সবল ক্ষার, তাহলে এটা কি হবে, Na+, আর কি হবে, OH-, এটা মজার কাহিনী কি, এখানে মজার কাহিনী হচ্ছে দেখো এই যে H+ OH- এর সাথে কন্টিনিউয়াসলি বিক্রিয়া করবে, তাহলে তোমরা একটু দেখো, আমি একটু বোঝানোর চেষ্টা করি, H+ OH- এর সাথে বিক্রিয়া করবে, তাহলে H+ এর পরিমাণ কমে যাবে, তাহলে এটা আরও ভাঙবে, কারণ বিক্রিয়াটা তো সাম্যাবস্থায় থাকতে হবে। দেখো H+ এই OH- এর সাথে বিক্রিয়া করবে, যখনই H+ এই OH- এর সাথে বিক্রিয়া করবে পানি তৈরি হবে। সো H+ এর পরিমাণটা কমে যাবে, এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, এটা যখনই চলে যাবে এটার ব্যালেন্স ফিল আপ করার জন্য এটা আবার ভাঙবে, ভাঙে আবার H+ তৈরি করবে, সাথে আবার কিছু PH- তৈরি হবে। যখনই তুমি এখানে PH- পাবা, অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে আগাইতেছে, তাহলে যৌগটা বা দ্রবণটা এখন কালার কি হয়ে যাবে, পিঙ্ক হয়ে যাবে। সো এই যে দেখো, মাধ্যমের উপর ভিত্তি করে করে যে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে, এটার রিজন হচ্ছে এইখানে কি ভাইয়া, এইখানে রিজন হচ্ছে কমন আয়ন ইফেক্ট, এখানে কি ভাইয়া, কমন আয়ন ইফেক্ট। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া নির্দেশকের মধ্যে কমন আয়ন ইফেক্ট এক্সিস্ট করে না, উত্তর হচ্ছে করে ভাইয়া। কমন আয়ন ইফেক্ট শুধু দ্রাব্যতাতে না, নির্দেশকের মধ্যেও আছে। তাহলে এইখানে আমরা কি বলতে পারি, ইউ ক্যান সে রিভার্স কমন আয়ন ইফেক্ট,
রিভার্স কমন আয়ন ইফেক্ট, মানে কমন আয়নের উল্টাটা। তাহলে এখানে তো কমন আয়নের উল্টাটা হইতেছে না, তাহলে রিভার্স কমন আয়ন ইফেক্ট ইউ ক্যান সে। এটা কিন্তু এক্স্যাক্টলি এটাই নাম না, মানে আমি জাস্ট তোমাকে বোঝার জন্য বললাম আর কি, ইউ ক্যান সে, তুমি এটা বলতে পারবা, ঠিক আছে। সো এটা হচ্ছে ফেনফথ্যালিনের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, এবার ধরো আমি তোমাকে বললাম তোমার কাছে ধরো মিথাইল অরেঞ্জ আছে, ধরো কথার কথা, ধরো MeOH আছে, ঠিক আছে। এবার খেয়াল করো, ধরো MEOH, ধরো এটা ভাঙছে, কথার কথা। এরকম ধরো এটা হয়ে গেছে কি Me প্লাস, আর এখানে কি হয়ে গেছে OH মাইনাস। তোমাদেরকে একটু বলে রাখি, এটার কালার ধরো হচ্ছে পিঙ্ক, কথার কথা, এটার কালার হচ্ছে ইয়েলো। এটার মানে কি ভাইয়া, তুমি যদি আগেরটা বুঝে থাকো, এখন না তুমি আমার সাথে কথাবার্তা বললে বুঝবা যে এই রিয়াকশনটা যদি ফরওয়ার্ড হয়, এই রিয়াকশনটা যদি ফরওয়ার্ড হয়, তাহলে কালারটা কি হবে, কালারটা হবে ইয়েলো। যদি সামনের দিকে যায় তাহলে কালারটা হবে ইয়েলো। যদি এই রিয়াকশনটা রিভার্স যায়, মানে ব্যাকওয়ার্ড যায়, রিভার্স না লিখে ব্যাকওয়ার্ড লিখি, এটা যদি ব্যাকওয়ার্ড যায় তাহলে কালারটা কি হবে ভাইয়া, এটার কালারটা হবে পিঙ্ক। যদি এটা ব্যাকওয়ার্ড যায় এটার কালারটা কি হবে ভাইয়া, এটার কালারটা হবে পিঙ্ক। মোটামুটি বোঝাই যাচ্ছে, ফরওয়ার্ড গেলে কালার হবে ইয়েলো, আর যদি ব্যাকওয়ার্ড যায় কালার হবে কি পিঙ্ক। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, কথার কথা, ধরো এইখানে এটা অ্যাসিড আছে HCl, এইটার মধ্যে তুমি বাইরে থেকে MeOH যোগ করছো, একটু চিন্তা করো তো, তাহলে এর কালারটা কি আসবে? পারা উচিত কিভাবে, খেয়াল করো, দেখো ভাইরা খেয়াল করো, OH মাইনাস এই H প্লাসের সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে এটা বারবার ভাঙতে চাবে, কারণ এই OH মাইনাস কিন্তু H প্লাসের সাথে রিঅ্যাক্ট করে ফেলবে, তাহলে এটার ঘাটতি ফিল আপ করার জন্য এটা আবার ভাঙবে, তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, তাহলে কালার এখানে কি আসবে, দ্রবণের কালার কি আসবে, তোমার কিন্তু পারা উচিত, দ্রবণের কালার আসবে ইয়ালো, দ্রবণের কালার কি আসবে ইয়ালো। একইভাবে এবার একটু খেয়াল করো, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তুমি বাইরে থেকে MeOH যোগ করছো, হ্যাঁ MeOH যোগ করছো, এবার দ্রবণের কালারটা কি হবে, দ্রবণের কালারটা হবে পিঙ্ক, কারণ বিক্রিয়া তো পেছনের দিকে যাবে। এই যে দেখো ভাইয়া, সো এই যে দেখো নির্দেশক কালার চেঞ্জ করে, মানে এখন এনে কি হয় জানো, আমি তোমাদেরকে আসলে কি বুঝাইতে চাচ্ছি, আমি তোমাদেরকে খুবই ইন দ্য মিন টাইম চিপা দিয়ে একটা খুবই চমৎকার থিওরি পড়াইছি। সেটা হচ্ছে, ধরো একটা এসিড দ্রবণ আছে, চিন্তা করো বুঝো, মানে আমি পুরো থিওরিটা পড়াই ফেলছি তোমাদেরকে, তোমরা হয়তো ফিল করো নাই, বাট থিওরি পড়াটা পড়ানো শেষ। ধরো এসিড দ্রবণ আছে, তুমি MeOH যোগ করছো, কালারটা কি হয়েছে ইয়েলো। তুমি বাইরে থেকে এখন না ক্ষার যোগ করবা, প্রশমন বিন্দু চাচ্ছ, কি চাচ্ছ, প্রশমন বিন্দু চাচ্ছ। তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছো, দ্রবণের কালার কি ইয়েলোই থাকবে না, আস্তে আস্তে দ্রবণটা প্রশমনের দিকে যাচ্ছে, এই ইয়েলোটা আস্তে আস্তে চেঞ্জ হবে, একদম অ্যাট দ্য পয়েন্ট অফ নিউট্রালাইজেশন যখন হবে, তুমি তো মানুষ, তোমার কিছু ভুল হইতে পারে, একটা ছোট্ট বা একটা ন্যানো ড্রপ যদি বেশি পড়ে, তখন HCl কি আর আছে, যখন প্রশমন বিন্দু ক্রস করে গেছো না, তখন আর HCl নাই, তখন পুরা পাত্রের মধ্যেই কিন্তু আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ন্যানো ড্রপ, বাট এটাই কিন্তু তখন ক্ষার হয়ে গেছে, তখন এই ইয়েলোটা পিঙ্ক হয়ে যাবে, তখন তুমি অফ করে দাও, যে আর অ্যাড করা যাবে না। তোমরা কি বুঝছো আমি কি বুঝাইছি ভাইয়া? নির্দেশক তুমি যে যোগ করো সারা জীবন, যে যখনই তুমি দেখবা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ধাম করে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে ধরো ফার্স্টে কালারলেস আছে, এখানে কালারলেস আছে, যোগ করতেছো, হঠাৎ করে একটা পিঙ্ক কালার চলে আসছে, তখন তুমি আর যোগ করো না। কেন ভাইয়া? কারণ যখনই প্রশমন বিন্দু হয়ে যায় তখন তো কেউ নাই, কিন্তু প্রশমন বিন্দুর পর একটা ছোট্ট ন্যানো ড্রপ এইটা দ্রবণটাকে অম্লীয় থেকে ক্ষারীয় বানায় ফেলে, যখনই ক্ষারীয় বানায় ফেলবে বিক্রিয়া সামনের দিকে চলে যাবে, কালার হয়ে যাবে পিঙ্ক, ধুমধারাক্কা চেঞ্জ হবে। সবাই আমার মনে হয় কথাগুলো বুঝতে পারতেছো, মানে এই যে এইখানে ধুমধারাক্কা পিএইচ যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ধুমধারাক্কা, এই ধুমধারাক্কা ব্যাপারটা বুঝতে হবে তোমাদের। কিন্তু আমি খুবই চমৎকার দুটো থিওরি পড়াইছি, তোমরা যদি বুঝো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এই তো, সো আমরা চলো এবার আসল যে ব্যাপারটা আসি, টাইটেশন আর ইন্ডিকেটরের মধ্যে তোমাদেরকে ব্যাপারটা আমি একটু বুঝায় বলি, খেয়াল রেখো। দেখো আমরা এখানে যেটা করব, এখানে একটা গ্রাফ নিব, এটা পোলাপানের অনেক পারে না, তো তাই আমরা এটাকে একটু টাইম নিয়ে বুঝবো জিনিসটা, ঠিক আছে। সো ধরো এইটা হচ্ছে আমার 0 পয়েন্ট, সরি এটা হচ্ছে 7, পিএইচ হচ্ছে 7, তাহলে এটা কত ভাইয়া, এটা হচ্ছে 8, এটা কত ভাইয়া, এটা হচ্ছে 9, এটা কত ভাইয়া, এটা হচ্ছে 10, এটা কত ভাইয়া, এটা হচ্ছে 11, আর আমি লিখতেছি না, ডট 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 দিয়ে এখানে আমি 14 লিখে ফেললাম, ঠিক আছে, বুঝছো তো। আচ্ছা, এরপরে এখানে আছে 6, এখানে আছে ধরো 5, এখানে ডট 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 দিয়ে এখানে ধরো লিখে ফেললাম 2, আর এখানে লিখে ফেললাম 1। এখানে আমরা এই পাশে তাহলে পিএইচটা লিখছি, এই পাশে কি লিখছি ভাইয়া, এই পাশে আমরা পিএইচ মানটা লিখছি, পিএইচ মান লিখে আসি। আচ্ছা ধরো লিখলাম, ঠিক আছে। আর এই পাশে আমরা দিব হচ্ছে, এই পাশে এই x অক্ষ বরাবর দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ভি অর্থাৎ এটার ভলিউম, এটার কি ভাইয়া ভলিউম, অর্থাৎ ক্ষার দ্রবণের আয়তন। তাহলে এককটা একটু লিখে রাখি এখানে, এটা মিলিলিটার, তাহলে তোমরা বুঝবে, অর্থাৎ ক্ষার দ্রবণের আয়তন তুমি এখানে অ্যাড করতেছো, ঠিক আছে। কোথায় অ্যাড করতেছো সেটাও তো জানতে হবে। সো খেয়াল করো ভাইয়ারা, খেয়াল করো, ধরো এইখানে এইটা হচ্ছে HCl দ্রবণ আছে,
এটা বুঝতেই সহজ, তুমি একদম সহজেই বুঝে যাবা HCl। সো তুমি এখানে কি করছো ভাইয়া, ধরো কথার কথা একটা নির্দেশক যোগ করছো, আমি বললাম MEOH যোগ করছো কথার কথা, তাহলে MEOH HCl এ কি কালার আসে দেখো তো, আমি মোটামুটি যে থিওরিটা বুঝাইছি আপাতত, এটা একটা নির্দেশক, যখন তুমি অ্যাসিডের মধ্যে দিবা তখন কালার হবে কি ইয়েলো, যখন তুমি ক্ষার হয়ে যাবে অর্থাৎ মিশ্রণটা যদি কোনো কারণে ক্ষার হয়ে যায় তাহলে ইয়েলো থেকে ডিরেক্টলি পিঙ্ক চলে আসবে, অর্থাৎ রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড চলে আসবে, বুঝছো? তাহলে এখানে আপাতত এটার কালারটা কি আছে, আপাতত সলিউশনের কালারটা কি আছে, কালার এইখানে কালারটা কি আছে, এই কালারটা আছে হচ্ছে ইয়েলো, এটার কালারটা আছে হচ্ছে ইয়েলো, চমৎকার। সো এটার কালারটা পেয়ে গেলাম। এইবার আমরা আস্তে আস্তে আগাবো, খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এইখানে বাইরে থেকে এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ধরো আমরা বুলেট থেকে যোগ করতেছি কথার কথা, হ্যাঁ এখানে বুলেটটা একটু আঁকি, সুন্দর করে একটা বুলেটই আঁকি, ঠিক আছে? কি আছে জীবনে, না ভালো হয় নাই, আচ্ছা গেল, চমৎকার, লাস্টে এসে খারাপ হয়ে গেছে, ঘুরে জায়গা, আচ্ছা গেল। সো এটা হচ্ছে বুলেট, এটাই হচ্ছে বুলেট, এখানে আমার স্টপ কর্ক থাকে, এনে দাগ কাটা আছে, শু 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 এরকম দাগ কাটা আছে। এটার ভিতরে ভাই কারে রাখছো তুমি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে রাখছো। তুমি এইখানে নিউট্রালাইজেশন বা নিউট্রাল পয়েন্টটা খুঁজতে চাচ্ছ, তাহলে এইখান থেকে কি করবা, তুমি ড্রপ ওয়াইজ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা, ফোটায় ফোটায় তুমি যোগ করবা। কীভাবে যোগ করবা, ফোটায় ফোটায়, ধরো তুমি ফোটায় ফোটায় এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কী করতেছো, যোগ করতেছো, কী করতেছো ভাইয়া, যোগ করতেছো। এখন তুমি আস্তে আস্তে চিন্তা করো, ফার্স্টে কালারটা কি আছে, ইয়েলো আছে, কিন্তু ফার্স্টে কালারটা কি আছে, ইয়েলো, তো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছো, নাড়াইতেছো, মানে এখানে কিন্তু খুবই সাবধানে করতে হয় ল্যাবরেটরিতে, তুমি বাম হাতে বুলেট ধরবা, বুলেটের স্টপ কর করবা, ডান হাতে কনিক্যাল ফ্লাক্স নাড়াইতে হয়, এবং রিডিংটা কিন্তু প্যারালাল নিতে হয়, একদম তোমার চোখের সাথে নিতে হয়, নাহলে ওই যে কৈশিকতার ব্যাপার স্যাপার আছে, এখানে রিডিংটা প্রপারলি নিতে হয়। যাই হোক, ওটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, আমি ওইদিকে যাচ্ছি না। সো সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি আস্তে আস্তে অ্যাড করবা, অ্যাড করবা, অ্যাড করবা, নাড়াইতেছো, একটা সময় পরে এটা কিন্তু নিউট্রালাইজেশন পয়েন্টে চলে যাবে। সো তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, ফার্স্টে কিন্তু অ্যাসিড আছে, খেয়াল করে দেখো ভেরা, ফার্স্টে কি আছে, অ্যাসিড আছে, HCl কিন্তু সবল অ্যাসিড, কি অ্যাসিড ভাইয়া, সবল অ্যাসিড, এটা কি অ্যাসিড, সবল অ্যাসিড, তাহলে পিএইচ এর মানটা মোটামুটি কি হবে, 1 2 এরকম থাকবে, এইখানে আছে ধরো কথার কথা, ঠিক আছে? সো তুমি যখন আস্তে আস্তে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে থাকবা, HCl এর যে পরিমাণটা আছে বা HCl এর যে স্ট্রেংথটা আছে, তুমি তো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো, তাহলে HCl এর স্ট্রেংথটা আস্তে আস্তে বাড়তে থাকবে না কমতে থাকবে? সো সোডিয়াম হাইড্রোক্সাইড HCl কে প্রশমন করতে থাকবে, তাহলে HCl এর স্ট্রেংথটা কি হতে থাকবে, কমতে থাকবে, তাহলে দ্রবণটা প্রশমনের দিকে আগাইতে থাকবে। অর্থাৎ তুমি যত বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে থাকবে, এই দেখো ক্ষার বাড়তেছো, তাহলে পিএইচ এর মানটা বাড়তে থাকবে, 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 ধরো এইখানে আসছো, কথার কথা, ঠিক আছে? তাহলে তুমি এই যে বাইরে বাইরে এইখানে আসছো, তুমি অনেক বেশি বাইরে গেছো, ঠিক আছে? পিএইচ কিন্তু বাড়ছে, মোটামুটি 3 3.5 বা 4 এরকম হইতেছে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, যখন একদম নিউট্রাল পয়েন্টে যাবা, তুমি কিন্তু এক্স্যাক্টলি, মানে তুমি তো হিউম্যান, তোমার ভুল হবে, তুমি কিন্তু এই কালার চেঞ্জটা এক একজনের কাছে এক এক রকম। আমি যেরকম কালার চেঞ্জ ভালোভাবে বুঝতাম না, ঠিক আছে, আমার খুব পেইন হইতো, ঠিক আছে? সো আমার বন্ধু বান্ধব তখন আমাকে বেশ ভালোভাবে হেল্প করতো, কলেজে যখন আমরা ল্যাবে করতাম, ঠিক আছে? সো দেখা গেছে আমি যখন নিউট্রাল পয়েন্টের ঠিক আগে আগে, তখনও কিন্তু দ্রবণের পিএইচের মধ্যে অ্যাসিড আছে, মানে দ্রবণের মধ্যে HCl আছে, নিউট্রালের ঠিক আগেও কিন্তু HCl আছে, এবং সবল অ্যাসিডই। কিন্তু যখনই তুমি নিউট্রাল পয়েন্টের পরে ঠিক একটা ছোট্ট ড্রপ এখানে ফালাবা সোডিয়াম হাইড্রোক্সাইডের, দ্রবণটা খারি হয়ে যাবে, দ্রবণটা খারি হয়ে যাবে, এটার মানে কি, পিএইচটা তখন জাম্প দিবে, কিন্তু পিএইচ কিন্তু ফার্স্টে যতক্ষণ পর্যন্ত নিউট্রাল পয়েন্টে তুমি যাচ্ছ না, তার মানে ওই দ্রবণে অ্যাসিড আছে, পিএইচ 7 এর নিচে থাকবে, HCl সবল অ্যাসিড, তাহলে 3 4 এর কাছাকাছি থাকবে, 2 3 4 এরকম। যখনই তুমি নিউট্রাল পয়েন্ট টাচ করে ফেলবা এবং এরপরে একটা ছোট্ট ড্রপ দিবা, তখন পিএইচ কিন্তু জাম্প করবে। অর্থাৎ ভাইয়া আপনি কি বলতেছেন, এইখান থেকে পিএইচটা বেশ একটা ভালো জাম্প দিবে, এবং দ্রবণের পিএইচ কি হয়ে যাবে ভাইয়া, এই যে 10 এর কাছাকাছি, এরপর কিন্তু আর পিএইচ চেঞ্জ হবে না। এই যে দেখো ভাইয়া, এটা খুবই চমৎকার গ্রাফ আসছে। তাহলে এইখানে তুমি যে গ্রাফটা আঁকছো, এটা কি আসছে ভাইয়া, এটা হচ্ছে সবল অ্যাসিড, এটা কার জন্য আসছে, সবল ক্ষার। ভাইয়া এইখানে 10 এর কাছাকাছি কেন আসছে, কারণ তুমি এটা ছোট্ট ড্রপও যদি এক্সট্রা ফেলো, ন্যানো ড্রপ যেটাকে বলতেছি, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের, সোডিয়াম হাইড্রোক্সাইড সবল ক্ষার, সবল ক্ষারের পিএইচ ভাইয়া 10 11 12 13 এরকমই হবে। সো এইখানে দেখো কালারটা চেঞ্জ হবে কই থেকে বলো তো ভাইয়া, এইখানে কালার কি ছিল, ইয়েলো ছিল, মনে করো, এইখানে কালারটা কি হয়ে যাবে, এইখানে কালারটা হয়ে যাবে পিঙ্কি, হ্যাঁ পিঙ্ক, এটা কি হয়ে যাবে, কালার হয়ে যাবে পিঙ্ক, ঠিক আছে? সো ইয়েলো থেকে কি হয়ে যাবে ভাইয়া, পিঙ্ক হয়ে যাবে। এই যে দেখো ভাইয়া, হলুদ থেকে গোলাপি কালার হয়ে গেছে, ঠিক আছে? এই যে কালারটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ তুমি এইটুকুর মধ্যে তুমি বুঝতেছো নিউট্রালাইজেশনটা হয়েছে। এটা কিন্তু বিশাল একটা জাম দিবে, ওই পয়েন্টটা তোমাকে ডিটেক্ট করতে হবে, কখন ভাইয়া নিউট্রালাইজেশন আসছে।
এই যে ভাইয়া, এই গার্ভগুলা তোমাকে একটু দেখতে হবে। তার মানে নির্দেশক এইখান থেকে এর ভিতরে বর্ণ পরিবর্তন করছে। তার মানে সবল অ্যাসিড সবল ক্ষারের মধ্যে যারা যারা এইখান থেকে এর ভিতরে বর্ণ পরিবর্তন করবে তাদেরকে তুমি চুজ করতে পারবা। এখন দেখো গ্রাফটা আমি এটার ভিতরে আরো আগাইতে থাকি। যদি এবার এসিডটা দুর্বল হয়, সবলকারী থাকবে, তাহলে পিএইচটা এখানে থাকবে 6 7 এরকম থাকবে, তাহলে গ্রাফটা এইরকম আসবে। এই যে দেখো হয়ে গেছে, এটা কি হয়ে যাবে? উইক অ্যাসিড হয়ে যাবে। আর সবল ক্ষার তো ওইটাই থাকবে, কাহিনী তো একই জিনিস। আচ্ছা, এখন যদি খেয়াল করে দেখো তো সবল ক্ষার যদি হইতো তাহলে এটা, এখন যদি দুর্বল ক্ষার হইতো তাহলে 8 9 10 এরকম থাকবে, 8 এর কাছাকাছি বা 9 এর কাছাকাছি, তাহলে গ্রাফটা এরকম হইতো। তাহলে এখন এটা এই পাশে না দিই, ক্ষারের গুলো এই পাশে না দিয়ে আমরা এই পাশে দিতে চাই। এই যে ভাইয়া, এটা হচ্ছে উইক বেস। তাহলে এইখানে দেখো মোটামুটি 4টা গ্রাফ চলে আসছে, ঠিক আছে। এবং উইক অ্যাসিড উইক বেজের ক্ষেত্রে ভাইয়া গ্রাফের যে চেঞ্জটা আমি যদি ওইখানে একটা বেশ বড় রেঞ্জে দেখাইছি, এই রেঞ্জটা আসলে খুব বেশি হয় না। এই যে দেখো ভাই আমার 4টা গ্রাফ চলে আসছে, উইক অ্যাসিড উইক বেস, এই দেখো সবল অ্যাসিড সবল ক্ষার, তারপর উইক অ্যাসিড স্ট্রং বেস, খেয়াল করে দেখো, তারপর উইক অ্যাসিড উইক বেসটা কিন্তু বেশ ছোট একটা রেঞ্জে চেঞ্জ হয়েছে। এটার পরিবর্তনটা ভাই তুমি খুব সহজে বুঝবা না, এবং এত ছোট পরিসরে চেঞ্জ হয় যে আসলে তোমাকে বের করাটা বা ডিটেক্ট করাটা খুবই 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 টাফ। সবগুলা কথাকে যদি একটু সাম আপ করি ভাইয়া, এখানে খুবই চমৎকার একটা গ্রাফ আছে, খেয়াল করে দেখো ভাইয়া। এইখানে 3 থেকে মোটামুটি 10-এর মধ্যে এখানে ভাইয়া মিথাইল অরেঞ্জ নেওয়া যায়, মিথাইল রেড নেওয়া যায়, ফেনফথ্যালিন নেওয়া যায়, সব নেওয়া যায়, সব এভরিথিং, সব নির্দেশক নেওয়া যায়। এটা উইক অ্যাসিড উইক বেস, নো ইন্ডিকেটর ভাইয়া, কোনো ইন্ডিকেটর নাই। কারণ হচ্ছে দেখো এই যে কালার চেঞ্জটা ভাইয়া খুবই অল্প পরিসরে হয়, সেটা বোঝা যায় না। এইখানে কি ভাইয়া বোঝা যাবে কিন্তু এটা স্ট্রং অ্যাসিড উইক বেস। তাহলে এইখানে কারা কারা আছে? মিথাইল অরেঞ্জ আর কে মিথাইল রেড। এইখানে উইক অ্যাসিড স্ট্রং বেস, তাহলে এখানে হচ্ছে ফেনফথ্যালিন। এই যে ভাই দেখো, আমি তোমাদের একটা চার্ট দেখাই দিই, দেখো এই জিনিসটাই বলা আছে। দেখো তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক কোনটা? তীব্র অ্যাসিড এই যে মৃদু ক্ষারক, দেখো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, দেখো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। আমি কিন্তু মুখস্থ করি নাই, বাট আমি এটা বুঝতেছি যে এইখানে নিচে যারা যারা আছে তারাই মনে রাখবা মোহাম্মদ আর মিস্টার, মনে রাখবা মোহাম্মদ আর কি মিস্টার, এরা 3 থেকে 4 বা 3 থেকে 5 এরকম, মানে 7-এর নিচে আর কি, মোহাম্মদ আর মিস্টার 7-এর নিচে, ঠিক আছে। আর পিএইচডি যারা করে মনে রাখবা, পিএইচডি যারা করে তাদের কি ভ্যালু অনেক বেশি থাকে না, পিএইচ, তাহলে কি 8 থেকে 10-এর মধ্যে পিএইচডি, এভাবে মনে রাখবা, বুঝছো তো। আর এটার ভিতরে যে কোনো নির্দেশকই খাটবে, সব নির্দেশক কোনো নির্দেশক উপযুক্ত নয়। এবং এগুলার কিন্তু আমি তোমাদেরকে প্রুফও দিছি আর কি পরীক্ষায়, কিন্তু ভাইয়া এই গ্রাফগুলা বেশ ভালোই আসে। সো তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি গ্রাফগুলো বুঝাইছি কিভাবে উঠে নামে, একদম এক্সাক্ট পয়েন্টে বুঝাইছি, কালার কিভাবে চেঞ্জ হয় সেটাও তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে। সো আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো থিওরিটা বুঝাই দেওয়ার, যে জিনিসটা আসলে তোমরা সবসময় স্কিপ করো, ওই স্কিপ যেন না করা লাগে, এই জন্য আমি তোমাদেরকে বুঝাই দিছি। সো তোমরা একটু ঠান্ডা মাথায় ক্লাসটা দেখো আর কি, ঠিক আছে। সো এই তো আমাদের পুরো পার্ট মোটামুটি শেষ এখানে। এই চারটা একটু মনে রাখো ভাইরা। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আজকে তোমাদের সাথে আমার ক্লাস। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।